হাই স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। শীত তো পড়েই গেল, তো এই সময়টা সবাই একটু সাবধান থাকবো। ঠান্ডা বাঁধিয়ে ফেললে কিন্তু কয়েকদিন একদম বিছানা থেকে উঠতে পারবা না, তাই না? সো আমাদের সময় কি হতো, বার্ষিক পরীক্ষা যখন হয়ে যেত তারপর তো একটা ছুটি। সেই ছুটির সময়টা অনেক গল্পের বই পড়তাম। মজার ব্যাপার হলো, যখন আমরা গল্পের বই পড়ি সেখানে কি হয় বলতো, কেউ একজন কোনো একটা ঘটনা বর্ণনা করে। যেমন ধরো যে হুমায়ুন আহমেদ, তিনি একটা বাসে উঠলেন। বাসে উঠে তিনি দেখতে পাচ্ছেন যে কন্ডাক্টরের সাথে একটা লোকের মারামারি হচ্ছে। কিংবা তিনি দেখতে পেলেন যে একটা মোটা লোক, সে একদম সিটে জায়গায় দিতে চাইছে না। পাশে একটা চিকন লোক, তখন সে একটা গুতা মেরে বললো, এই মিয়া সরে বসেন। এই যে দেখো, বিভিন্ন মানুষের ভিতরে কথাবার্তা এক্সচেঞ্জ হচ্ছে, আর সেটা হুমায়ুন আহমেদের লেখায় বর্ণিত হচ্ছে। এটাকে আমরা বলতে পারি ন্যারেশন, তাই না? আজকে আমরা ন্যারেশন নিয়ে পড়বো। ন্যারেশন মানে হলো কোনো গল্প বর্ণনা করা। একই সাথে এই যে ধরো বিভিন্ন অ্যাক্টিভিটি হচ্ছে না, এই চিকন লোকটা মোটা লোকটাকে একটা গুতা দিল, মোটা লোকটা আবার রেগে উঠলো, এই অ্যাক্টিভিটিকে আমরা বলতে পারি ভার্ব। এন্ড বাক্যের ভিতরে ভার্ব গুলো কিভাবে বসবে সেটা নিয়ে আমরা শিখবো রাইট ফর্ম অফ ভার্বস। এই জিনিসটা বেশ কনফিউজিং, কিন্তু নিয়মগুলো অনেক মজার, এবং একবার বুঝে ফেললে সারা জীবনের জন্য তোমার কাছে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশনে রাইট ফর্ম অফ ভার্বস কয়টা আসবে? 14টা আসবে। সেখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপর রাইট ফর্ম অফ ভার্বস, সেগুলো মিলে 7 মার্ক পাচ্ছ। আর ন্যারেশনে তুমি পাচ্ছ আরো 7 মার্ক। এটা কেন বেশি গুরুত্বপূর্ণ বলতো? এর কারণ হলো, তোমরা রাইটিং যে পোর্শন থেকে ইংলিশে, সেখানে ফুল মার্ক তোলা নিয়ারলি ইম্পসিবল। তুমি কখনোই প্যারাগ্রাফে ফুল মার্ক পাবে না, কখনোই তোমার ডায়ালগ স্টোরি যেগুলো আছে কোনোটাতেই ফুল মার্ক পাবে না। সেখানে একটা ভালো অ্যামাউন্টের মার্ক কিন্তু কাটা যাবে। সুতরাং সেই ঘাটতিটা পুষিয়ে নিতে তোমার গ্রামাটিক্যাল পোর্শনে কিন্তু ফুল মার্ক পেতেই হবে, কারণ এখানে ছোট্ট 1-2টা মার্ক মিস গেলে মনে হতে পারে আর এমন কি, এইটার জন্য যদি একটা A+ মিস হয়ে যায় তাহলে কিন্তু সর্বনাশ, তাই না? আর এখানে পরীক্ষার কথা বাদ দাও, বোর্ডে আমরা জানি তোমরা সবাই ভালো করবে, বাট থিঙ্ক অ্যাবাউট অ্যাডমিশন টেস্ট। বোর্ডে কিন্তু ইউ আর নট কম্পিটিং উইথ আদার পিপল। এখানে 100 জন A+ পাক, 1 লক্ষ A+ পাক, কোনো সমস্যা নাই। কিন্তু অ্যাডমিশন টেস্টে দ্য সিট ইজ লিমিটেড, দ্য ক্যান্ডিডেটস আর জাস্ট লিমিটলেস। এত এত মানুষ প্রতিদ্বন্দ্বিতা করছে একটা সিটের জন্য। সেখানে একটা মার্ক ভুল করে ফেললে তুমি কিন্তু 100 ধাপ পিছিয়ে যেতে পারো। এই ভুলটা কোনোভাবেই করা যাবে না। সুতরাং আমরা খুব সুন্দর করে আজকে একটা লম্বা সময় নিয়ে এই ভার্বস, ন্যারেশন দুটো ব্যাপার শিখে ফেলবো। So it's going to be a long class, but I really hope you'll find it enjoyable. So let's begin. চলো তাহলে right form of verbs. আমরা কিছু সেন্টেন্স দেখি, খুবই সিম্পল। He has finished his MA in English. কি হলো এটা? Present perfect. Every person has a hobby, তাই না? The man came here. Past indefinite. I wish I were a king. বিভিন্ন ধরনের বাক্য, সেখানে বিভিন্ন ধরনের ভার্ব বসেছে। কথা হলো কেন বসলো, কেন এখানে ওয়্যার হলো? ওয়্যার তো হওয়ার কথা না, তাই না? এখানে তো সাধারণত অ্যাম হওয়ার কথা, ওয়াজ হওয়ার কথা। ওয়্যার কেন হলো? এই জিনিসগুলো আমরা ক্লিয়ার করব আজকের ক্লাসে। চলো তাহলে শুরু করি। একটা ব্যাপার শুরুতে মনে রাখবো, আমরা যদি এই চার্টটা দেখে ফেলি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এরকম আরো কয়েকটা চার্ট থাকবে। এই শব্দগুলো যদি বাক্যে থাকে, তুমি শুরুতেই ধরে নিতে পারবে the sentence is going to be present indefinite. সুতরাং সেখানে নিশ্চিন্তে তুমি ভার্বের জায়গায় প্রেজেন্ট ইনডেফিনিট বসিয়ে দিতে পারো। এখানে একটা ব্যাপার আছে, প্রেজেন্ট ইনডেফিনিট, এটা শুনলে আমরা বলতে পারি গো, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাই না? এখন প্রেজেন্ট টেন্স ভার্বের আর বেস ফর্ম ভার্বের হোয়াট ইজ দ্য ডিফারেন্স বলতো? বেস ফর্ম হচ্ছে গো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে গো। পার্থক্য কোথায়? পার্থক্য এখানে, যখন আমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে লিখছি তখন গোটা হয়ে যাচ্ছে গোজ, এটা ইএস যুক্ত হচ্ছে। কিন্তু বেস ফর্মে কখনো এস বা এস, আইএনজি, ইডি কিচ্ছু যুক্ত হবে না। সে একদম হচ্ছে ভিত্তি, মূল শব্দটা যেটা ছিল, রুট ওয়ার্ড যেটা ছিল সেটাই থাকবে। ওকে, সো চলো আমরা দেখছিলাম
বিভিন্ন শব্দ যেগুলো থাকলে আমরা বুঝতে পারবো সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট হবে। এখন আমরা সামনে নিয়মগুলো দেখব, সেখানে একটা ব্যাপার তোমাকে বলা হবে প্রেজেন্ট ইনডেফিনিট কখন হয়, বর্তমানে কোনো একটা কাজ হয়েছে কিংবা কোনো একটা অভ্যাস বোঝাতে গেলে। যেমন ধরো সূর্য কিন্তু প্রতিদিনই পূর্ব দিকে উঠে, কিংবা আমি প্রতিদিনই হয়তো চা খেতে পছন্দ করি। এই যে অভ্যাস বোঝানো হচ্ছে না, সেটা প্রেজেন্ট ইনডেফিনিট হতে পারে। যেমন এখানে দেখো খেয়াল করে, ইউজুয়ালি সাধারণত, ন্যাচারালি স্বাভাবিকভাবেই, এভরিডে প্রতিদিন, তাই না? তারপর দেখো জেনারেলি সাধারণত, নর্মালি সেটাও সাধারণত, ফ্রিকুয়েন্টলি প্রায়, রেগুলারলি নিয়মিত, সবগুলো কিন্তু একটা অভ্যাস বোঝাচ্ছে। সে প্রায় ক্লাসে মনোযোগী থাকে, সে কখনোই ক্লাসে মনোযোগী থাকে না, সে সবসময় ক্লাসে মনোযোগী থাকে। একটা অভ্যাস না? এই যে কারো কোনো হ্যাবিট অ্যাক্টিভিটিস সেগুলো রেগুলারলি হচ্ছে, সেটা বোঝাতে গেলে আমরা কিন্তু এই শব্দগুলো ব্যবহার করি। এবং কোনো অভ্যাস বা কোনো একটা অ্যাক্টিভিটি রেগুলার হয় কিংবা কখনোই হয় না, সেইটা বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ করি। সেলডম মানে কদাচিৎ, কঠিন একটা শব্দ তাই না? কদাচিৎ মানে হচ্ছে খুব কম, মানে নেই বললেই হয়, এটা এতটাই কম যে আমরা নেগেটিভ অর্থে ব্যবহার করি। সেলডমের সাথে হতে পারে হার্ডলি, বেয়ারলি, স্কার্সলি। এগুলো নিয়েও সামনে নিয়ম আমরা দেখবো, সামনে দেখে রাখলাম। ঠিক আছে, এইবার তাহলে চলো আমরা সামনে আগাই। Once again, take a screenshot if you want to. এই শব্দগুলো যদি বাক্যে থাকে তাহলে আমরা ধরে নিতে পারবো যে ভার্বটা কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? এর মানে হলো কোন একটা বিষয় যেটা বর্তমানে চলমান। We are taking a class. The class is going on. এই মুহূর্তে একটা ক্লাস চলছে, বর্তমানে চলমান ভাবে আছে। চলো দেখি, ডে বাই ডে কি হতে পারে? ডে বাই ডে the students are becoming more attentive. পরীক্ষা যত কাছে আসছে, দিন যত ঘনিয়ে আসছে, স্টুডেন্টরা তত আরো মনোযোগী হচ্ছে। র্যাপিডলি খুব দ্রুত, তাই না? আমরা বলতে পারি your focus and attention rapidly increasing, খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তারপরে continually মানে ক্রমাগত, frequently প্রায়, তাই না? তাহলে কি বুঝে গেল যে বর্তমানে কিছু একটা ঘটছে, এই শব্দগুলো সেটাই ইঙ্গিত করে। সুতরাং এগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। এবার প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট মানে কি? এর মানে হলো বর্তমানে কোনো একটা কাজ যেটা হয়তো আরো আগে শুরু হয়েছে, এখনো সেটা প্রভাবটা বিদ্যমান। তাহলে কন্টিনিউয়াসের মতো হয়ে গেল না? কিন্তু কন্টিনিউয়াস পারফেক্টের পার্থক্য হলো কন্টিনিউয়াসটা এখনো চলমান আছে, কাজটা এখনো শেষ হয়নি। আর প্রেজেন্ট পারফেক্ট হলো আগে শুরু হয়েছে, এখন সেটা প্রভাব বিদ্যমান, কিন্তু কাজটা এখনো চলছে এটা বলা যাবে না। ওকে, যেমন আমরা যদি বলি দ্য ক্লাস হ্যাজ স্টার্টেড হাফ এন আওয়ার ago, কিংবা at 2 PM, at 3 PM, তাহলে কি বোঝা গেল যে ক্লাসটা কিন্তু শুরু হয়েছে, ক্লাসটা প্রভাব এখনো বিদ্যমান, তাই না? কিন্তু ক্লাসটা কি শুরু এখনো হচ্ছে? শুরু তো আগেই হয়ে গেছে, অর্থাৎ আগেই শুরু হয়েছে একটা কিছু, সেটা প্রভাব এখনো বিদ্যমান, সেটাই প্রেজেন্ট পারফেক্ট, তাই না? এই শব্দগুলো থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট বুঝে ফেলতে পারবো। yet, lately, ever, আরো কি হতে পারে বলতো? জাস্ট হতে পারে। যেমন আমি বলতে পারি দ্য ক্লাস হ্যাজ জাস্ট স্টার্টেড, এই মাত্র একটু আগে শুরু হলো, তাই না? তারপর yet মানে কি? yet এর দুটো অর্থ হয়, একটা অর্থ হলো তবুও। আমরা যেটা কম্পাউন্ড সেন্টেন্সে দেখে থাকি, এটা একটা মজার বিষয়। আমরা ইংরেজি পড়তে গেলে একটা ব্যাপার মনে রাখবো, গ্রামার হচ্ছে এমন একটা জিনিস সবকিছুর সাথে সবকিছু সম্পর্কিত। যখন তোমার একটা হোলিস্টিক আইডিয়া থাকে, হোলিস্টিক আইডিয়া মানে কি? একটা পূর্ণাঙ্গ ধারণা থাকে, তখন দেখবে ইংলিশ ইজ সো ইজি ফর ইউ। বা যখন তোমার এইটা ক্লিয়ার না, ওইটা ক্লিয়ার না, তখন না মাথার ভিতরে প্যাচ লেগে যায়, তাই না? আচ্ছা, ট্রান্সিটিভ ভার্ব কি, ফাইনাইট ভার্ব কি, কগনেট ভার্ব কি, ক্লিয়ার না তো, ঝামেলা। সুতরাং আমরা কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল সেন্টেন্স এগুলো পড়েছি,
স্ট্রাকচার ওয়াইজ সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা যায়, এগুলো হচ্ছে সেটা। সো আমরা সাধারণত বুঝে ফেলি কম্পাউন্ড সেন্টেন্স কিংবা জটিল বাক্য কখন হয়, যখন দুটো সেপারেট একদম স্বাধীন বাক্য তারা একটা কনজাংশন দিয়ে যুক্ত হয়, যেটাকে আমরা বলতে পারি কোঅর্ডিনেটিং কনজাংশন। কিরকম বলতো? সোজা বাংলায় ফ্যান বয়েজ, এখানে এফ দিয়ে ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট। এই যে এখানে পেয়ে গেলাম ইয়েট শব্দটা, ইয়েট মানে হলো তবুও, তাই না? যেমন বলতে পারি আই হ্যাভেন্ট ইটেন ইয়েট, এখানে কি তবু অর্থ হলো? না, এখানে অর্থ হয়ে গেল এখনো, এখনো পর্যন্ত। এইখানে এই যে প্রেজেন্ট পারফেক্ট ব্যবহৃত হলো, আই হ্যাভেন্ট ইটেন ইয়েট, আমি এখনো পর্যন্ত খাইনি। আর যদি তবু অর্থে ব্যবহার করি তখন কি বলা যেতে পারে? হি ইজ ফিলিং উইক ইয়েট হি প্লেড দ্য গেম, সে দুর্বল বোধ করছিল তারপরেও খেলাটা কিন্তু সে খেললো, তাই না? সুতরাং যখন তবুও হচ্ছে তখন কম্পাউন্ড সেন্টেন্স, আর এখনো পর্যন্ত অর্থে ব্যবহৃত হলে তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপর চলো কি আছে? ফার্স্ট ইনডেফিনিট, ভেরি সিম্পল। অতীতকালে কিছু একটা ঘটছে, প্রত্যেকটা শব্দ দেখো, তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো। এখানে 2010 না হয় 1870 হতে পারতো, মানে অতীতের কোন একটা সময় ইঙ্গিত করছে, বুঝেই যাচ্ছে। ওয়ান্স মানে কি? ওয়ান্স মানে একদা। দেখবে সবগুলো রূপকথা গল্প কি শুরু হয়? ওয়ান্স দেয়ার লিভড এ কিং, ওয়ান্স দেয়ার ওয়াজ আ ভেরি হাংরি ক্রো, তাই না? সুতরাং এগুলো হলে সাধারণত সবসময় কি হবে? ফার্স্ট ইনডেফিনিট। ওয়ান ডে, একদিন, বলতে পারে একদিন কেন পাস্ট? গল্প বলার সময় বলে না ওয়ান ডে দ্য কিং ওয়াজ ওয়াকিং বাই দ্য রিভার, নদীর পাশ দিয়ে রাজা যাচ্ছিলেন, একদিন তিনি যাচ্ছিলেন, একদা তিনি যাচ্ছিলেন, ওই জন্য সেগুলো হলে পাস্ট হয়। এবার আমরা সরাসরি নিয়মের ভিতরে ঢুকে যাই। শুরুতে আমরা একটা বেসিক আইডিয়া নিলাম টেন্স সম্পর্কে, কোন কোন শব্দ থাকলে কি হয়। এবার একটা একটা করে রুল ধরবো, মনোযোগ দিয়ে শুনবো, কারণ এই রুলস গুলো ক্লিয়ার হয়ে নেই, এটা খুবই ভালো। আজকের ক্লাসে ক্লিয়ার হলে তোমার বোর্ডের এক্সাম হোক, তোমার অ্যাডমিশন টেস্টের এক্সাম হোক, একটা সময় তোমরা ভার্সিটি পার করে যখন তোমরা কর্মক্ষেত্রে যাবে, কেউ হয়তো ব্যাংক দিবে, ব্যাংকে এক্সাম দিতে পারো, কেউ বিসিএস এর এক্সাম দিতে পারো, কেউ বিদেশে যাবে আইএলটিএস জিআরই দিতে পারো, সবখানেই কিন্তু মোরলেস এই কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকতে হয়, না হলে কিন্তু সমস্যায় পড়তে হয়। সুতরাং ওয়ান্স অ্যান্ড ফর অল, লেটস ক্লিয়ার অল দ্য কনফিউশন রিগার্ডিং রাইট ফর্ম অফ ভার্বস। কোন সেন্টেন্সে অলওয়েজ, সামটাইমস, ডেইলি, এভরিডে, এই যে ওয়ার্ড গুলা মাথায় রাখবো, কিন্তু আমরা শুরুতে দেখেছিলাম এগুলো থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। কেন বলতো? প্রত্যেকটা অভ্যাস বুঝাচ্ছে। যেমন কি, সে কখনোই মিথ্যা বলে না, তাই না? সে মাঝে মধ্যে বেড়াতে আসে, অকেশনালি। সে সাধারণত ক্লাস মিস দেয় না, সে নিয়মিত ক্লাস করে, সে প্রায় হোমওয়ার্কগুলো ঠিক মতো জমা দেয় না। প্রত্যেকটা অভ্যাস বোঝাচ্ছে না? অভ্যাস হলেই আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। আর এখানে কি আগে একটা কিছু হয়েছে, ইয়েস্টারডে, এগো, লং বিফোর, লাস্ট, সবগুলো অতীতকাল নির্দেশ করছে, তাহলে অবশ্যই ফার্স্ট ইনডেফিনিট টেন্স হবে। সেটাও বুঝে গেলাম, খুবই সিম্পল। এইবার চলো আমরা দেখি যেটা বলছিলাম প্রেজেন্ট পারফেক্ট। যেমন কি, আই হ্যাভ জাস্ট অ্যারাইভড হিয়ার, আমি এই মাত্র এখানে আসলাম। তার মানে কি, এসেছি কিন্তু আরেকটু আগে, হয়তো 10 মিনিট আগে, হয়তো 20 মিনিট আগে। তো প্রভাবটা এখনো বিদ্যমান। কিরকম প্রভাবটা বিদ্যমান বলতে কি বুঝাচ্ছি? ধরো তোমার মামা, তিনি আমেরিকা থাকেন, তিনি দেশে এসেছেন। এখন তিনি যদি 1 ঘন্টা আগে আসে কিংবা 5 ঘন্টা আগে আসে, তারপরে মনে হবে না যে মাত্র আসলো? একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করবে যে মামা আসছে, সবাই মিলে দেখা করতে আসছে তার সাথে। আর মামা যদি এখানে সবসময় থাকতেন তাহলে আলাদা করে এটা ম্যাটার করতো না, যে মামা তো বাইরে গেলেন, আসলেন, তো কি হয়েছে। বাট যখন একটা কিছু এমন হয় যে একটু আগে হলো, এখনো পর্যন্ত নতুন নতুন, যে মামা আসছে 3 বছর পরে, সেটা হলে আমরা বলতে পারি প্রেজেন্ট পারফেক্ট। যেমন আমি বলতে পারি দে হ্যাভ জাস্ট ফিনিশড ইটিং দেয়ার লাঞ্চ। ওরা হয়তো একদম সুলতানস ডাইন কিংবা কাচ্চি ভাই থেকে একদম গরম গরম কাচ্চি অর্ডার করে খেলো, খাওয়া শেষ, এখনো পর্যন্ত খাবারের ঘ্রাণটা কিন্তু বাতাসে ভেসে বেড়াচ্ছে, সিঁড়ি দৌড়ে
হুম, মজার খাবার, তাই না? খিদেটা চেগে উঠলো। তার মানে কি খাওয়া শেষ, খাবারের প্রভাবটা এখনো বিদ্যমান। দে হ্যাভ জাস্ট ফিনিশড ইটিং, তাই না? সুতরাং এই শব্দগুলো থাকলে সেখানে কি হয়, আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করব। দেখতে পাচ্ছি হাসান হ্যাজ অলরেডি ফিনিশড দ্য ওয়ার্ক। গুড। রিসেন্টলি মানে কি সম্প্রতি, লেটলি মানেও সম্প্রতি। যেমন বলতে পারি রিসেন্টলি or lately the government has started this particular program for কি বলা যেতে পারে alleviating the suffering of the citizen of this locality, অর্থাৎ এই এলাকার মানুষের দুর্ভোগ কমানোর জন্য সরকার সম্প্রতি একটি পদক্ষেপ গ্রহণ করেছে। লেটলি, রিসেন্টলি, জাস্ট নাও, এগুলো সবগুলো বোঝানো হচ্ছে বর্তমানে একটা কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে, কিছু করা হয়েছে, সেটা প্রভাব এখনো বিদ্যমান, এরকম বোঝালে। সিন্স, অ্যাজ দো, এইটা একটা মজার শব্দ। সিন্স, সিন্সের একটা ইয়েট দেখলাম না? ইয়েট মানে কি ছিল? একটা হলো তবুও, তাই না? যে আই এম ফিলিং ভেরি অ্যানয়েড ইয়েট আই কেপ্ট এ স্মাইলিং ফেস। আমার খুবই বিরক্ত লাগছিল, তারপর আমি হাসি মুখে ছিলাম। তবুও কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে হয়। আর এখনো পর্যন্ত তখন কি হয় বলতো? আই হ্যাভেন ফিনিশড স্টাডিং ফর মাই এক্সামস ইয়েট। আমি এখনো পর্যন্ত আমার পরীক্ষার পড়া শেষ করতে পারিনি, তাই না? সিন্স এরকম মাল্টিপল মিনিং হতে পারে। এর একটা কারণ হলো কারণে। যেমন কি আমরা বলতে পারি we did not go outside since it was bucketing down. bucketing down মানে কি? bucketing down মানে হলো একদম ভারী বৃষ্টি হওয়া, হেভি রেইনফল। একদম বালতি উপচিয়ে যদি তোমার মাথার উপরে পানি ঢেলে দেয়, তখন মনে হবে না যে একদম ভিজে গেলা, ভেজা কাক হয়ে গেলা? সেটা বাকেটিং ডাউন, যে বাইরে এত ভারী বৃষ্টি হচ্ছিল আমরা যেতে পারিনি। এটা হলো সেন্স। সেন্সের আরেকটা অর্থ হতে পারে সময় বোঝানোর ক্ষেত্রে। কেমন বলতো? 10 years have passed since he died. 10 বছর পেরিয়ে গেছে তার মৃত্যুর পরে। এখন এখানে রুলসটা কি বলতো? আমরা অনেক অনেক রুলস দেখব। এখানে দেখতে পাচ্ছি সিন্স, অ্যাজ দো, অ্যাজ ইফ দিয়ে। সামনে আসবে ইট ইজ হাই টাইম, কিংবা ইট ইজ টাইম, কিংবা আরো থাকতে পারে, অনেকগুলোই থাকবে। সেখানে সবসময় একটা ব্যাপার মাথায় রাখবে, একদিকে যদি পাস্ট ইনডেফিনিট হয়, আরেকদিকে হবে পাস্ট পারফেক্ট। ওকে, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। একদিকে পাস্ট ইনডেফিনিট, আরেকদিকে পাস্ট পারফেক্ট। কেন বলতো? সেটা আমরা সামনে আবারও দেখবো, তারপরে শুরুতেই ক্লিয়ার করে রাখি। আমরা প্রেজেন্ট পারফেক্ট নিয়ে অনেক কিছু শুনলাম, পাস্ট পারফেক্ট নিয়ে যদি একটু শুনতে চাই, এর মানে হলো অতীতে দুটো কাজ ঘটেছিল, এর মধ্যে যেটা আগে ঘটেছিল সেটা হবে ফার্স্ট পারফেক্ট, আর যেটা পরে ঘটেছিল সেটা হবে ফার্স্ট ইনডেফিনিট। দ্য ক্লাসিক এক্সাম্পল উই ক্যান ইউজ ফর দিস, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। দ্য পেশেন্ট, আমরা ব্যাকে দিলাম ডাই, বিফোর দ্য ডক্টর, সংক্ষেপে ডক লিখে দিলাম, ব্র্যাকেটে লিখলাম খাম। এখন তুমি কমন সেন্স খাটাও, কোন কাজটা আগে ঘটেছিল? রোগী মারা গেল। আমরা জানি যেটা আগে সেটা ফার্স্ট পারফেক্ট হয়, তাহলে কি হবে? দ্য পেশেন্ট হ্যাড ডাইড। আর আমরা এটাও জানি যেটা পরে ঘটেছিল ফার্স্ট ইনডেফিনিট, তাহলে কি হবে? বিফোর দ্য ডক্টর কেম, তাই না? তাহলে কি হলো? একদিকে ফার্স্ট ইনডেফিনিট, আরেকদিকে ফার্স্ট পারফেক্ট। আবার সেন্টেন্সটাকে আমরা ঘুরিয়েও লিখতে পারতাম, আগে ফার্স্ট ইনডেফিনিট চলে আসতো, তখন কি হতো? দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। তাহলে সেন্টেন্সের অর্থ কিন্তু একই থাকলো, যে যেটা আগে ঘটেছিল সেটা পাস্ট পারফেক্টই থাকলো, যেটা পরে ঘটেছিল পাস্ট ইনডেফিনিটই থাকলো। কিন্তু একবার আমি যখন বিফোর দিয়ে লিখলাম, তাই না, বিফোর, তখন হয়ে গেল আগে পাস্ট পারফেক্ট, পরে পাস্ট ইনডেফিনিট। আর যখন আফটার দিয়ে লিখলাম, দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড, তখন আগে বসলো পাস্ট ইনডেফিনিট, পরে বসলো পাস্ট পারফেক্ট।
সুতরাং কোনটা আগে বসছে কোনটা পরে বসছে দ্যাট রিয়েলি ডাজন্ট ম্যাটার, ইউ শুড নট বি কনসার্ন অফ দিস। তোমার মাথায় রাখতে হবে একদিকে পাস্ট ইনডেফিনিট হলে আরেকদিকে পাস্ট পারফেক্ট হয়, দ্যাটস অল দ্যাট ম্যাটার্স। ওকে, আমরা সিন্স দিয়ে নিয়মটা দেখছিলাম, অ্যাজ ইফ, অ্যাজ তো একই অর্থ দেয়, এটা আমরা সামনে দেখব। এটা মানে হলো যেন, সামনে দেখব। এখানে ওরা কি বলছে, প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় তাহলে পরের অংশ পাস্ট ইনডেফিনিট, সিম্পল নিয়ম। আর প্রথম অংশ যদি পাস্ট ইনডেফিনিট হয় পরের অংশ পাস্ট পারফেক্ট হবে। চলো দেখি। 10 years have passed, প্রেজেন্টে আছে না, এখানে প্রেজেন্ট থাকলে এখানে পাস্ট ইনডেফিনিট হবে সিন্স হি ডাইড। আর 10 years passed, এখানে পাস্ট ইনডেফিনিট, এখানে অবশ্যই পাস্ট পারফেক্ট। কেন? পাস্ট পারফেক্টে সতীতে দুটো কাজ ঘটে, যেটা আগে ঘটেছিল সেটা হলো পাস্ট পারফেক্ট হবে, যেটা পরে ঘটেছিল পাস্ট ইনডেফিনিট। আমরা কিন্তু রুলসটা ভালো করে দেখে নিলাম। এখানে কোন কাজটা আগে ঘটেছিল, তার সাথে আমার দেখা হয়েছিল, এটা আগে পাস্ট পারফেক্ট। তারপরে 10 বছর পেরিয়ে গেছে, সেটাও অতীতে, সুতরাং সেটা পাস্ট ইনডেফিনিট। ক্লিয়ার? আই হোপ সো। এটা অনেকবারই সামনে আসবে, আমরা সবসময় মাথায় রাখবো। এইবার খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, আমি একটু আগে বললাম না যে এই জিনিসগুলো ক্লিয়ার কেন রাখা দরকার, এগুলো তোমার বিসিএস পরীক্ষা, ব্যাংকের এক্সাম সবখানে আসতে পারে। এন্ড মজার ব্যাপার হলো এই যে লে এবং লাই, এটা নিয়ে সবার ভিতরে কনফিউশন আছে। এটা এক্স্যাক্টলি লাস্ট বিসিএস এক্সামে এসেছিল, 90% কিন্তু সঠিক উত্তরটা দিতে পারে নাই। চলো তাহলে দেখে নিই কাহিনীটা এখানে কি। 4টা ভার্ব, লে, লাই, রেজ, রাইজ, আমরা একটা একটা করে দেখি। এখানে বললো মনে রাখা কোন ভার্বটি ট্রান্সিটিভ, কোনটি ইনট্রান্সিটিভ। আচ্ছা, ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ এগুলো আবার কি জিনিস? ওয়ান্স अगेन, অনেকের কাছে এই কনসেপ্টটা এখনো পর্যন্ত ক্লিয়ার না, জিজ্ঞেস করলে আমরা বলতে পারি না, তাই না? তাহলে আমরা সহজ করে বলি, ট্রান্সিটিভ, ইনট্রান্সিটিভ, সহজে বলতে পারি সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া। সেটা আবার কি জিনিস? কর্ম মানে কি? অবজেক্ট। যেমন আমি যদি বলি আমি একটা থাপ্পড় দিলাম, তখন প্রশ্ন আসে কাকে দিলাম। তখন বলতে পারি আই স্ল্যাপড আ মসকিটো, একটা মশাকে থাপ্পড় মারলাম। বাকি একটা কর্ম আছে না, তখন কি হবে? ট্রান্সিটিভ ভার্ব হয়ে গেল, আই স্ল্যাপড আ মসকিটো। আর যদি আমি বলি আই এম স্লিপিং, আলাদা করে কর্মের দরকার আছে? কর্মে কিন্তু দরকার নেই, আমরা জানি যে আমি সাবজেক্ট, আমি ঘুমাচ্ছি, ইট ডাজন্ট রিকোয়ার এনি অবজেক্ট, কোনো কর্ম নাই, তখন সেটা ইনট্রান্সিটিভ ভার্ব, অকর্মক ক্রিয়া। ঠিক এই জিনিসটাই ওরা এখানে বলেছে। যখন আমি বলছি লাই, লাই মানে কি বলতো? লাইয়ের দুটো অর্থ হতে পারে, একটা হচ্ছে শুয়ে থাকা, তাহলে হি লাই ডাউন, সে শুয়ে আছে। অবজেক্টের দরকার আছে কোনো, বলতো? কোনো দরকার নেই, আমরা জানি সে সাবজেক্ট, সেই শুয়ে আছে। লাইয়ের আরেকটা অর্থ হতে পারে মিথ্যা কথা বলা, ডোন্ট ইউ লাই টু মাই ফেস, আমার মুখের উপরে মিথ্যা বলো না। হাউ ডেয়ার ইউ লাই টু মি, তোমার কত বড় সাহস তুমি আমার সাথে মিথ্যা বলেছো, তাই না? কিংবা ধরো ছোটবেলায় আমরা লেফটেন্যান্ট কিংবা লিউটেন্যান্ট দুটো উচ্চারণ হয়, সেটা কিভাবে শিখতাম বলতো? মিথ্যা তুমি 10 পিঁপড়া, 4টা শব্দ শিখে নিতাম, লিউটেন্যান্ট আর লেফটেন্যান্ট। সো এখানেও মিথ্যা তুমি 10 পিঁপড়া, লাই মানে মিথ্যা বলা। তার মানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের কোনো অবজেক্ট লাগছে না, তাই না? হি ইজ লাইং, সে মিথ্যা বলছে, এন্ড অফ স্টোরি। লে মানে হলো ডিম পাড়া হতে পারে, দ্য হেন, মুরগি, বলতে পারি ইজ লেইং অ্যান এগ, একটা ডিম পাড়ছে। কিন্তু লের আরো বড় একটা মেইন অর্থ হতে পারে কিছু একটা রাখা। এই যে আমার হাতের উপরে পেনটাকে রাখলাম, এইটা হলো লে। এইখানে কিন্তু একটা অবজেক্ট লাগবে। আই লেইড, আমি রাখলাম, কি রাখলাম? একটা কলম রাখলাম, তাই না? তখন কি হলো? আমার একটা অবজেক্ট লাগছে না, তখন সেটা হয়ে গেল ট্রান্সিটিভ ভার্ব। সো এই জিনিসটা ওরা বলছে, আমরা যখন লে এবং লাই বলছি, লাই হচ্ছে
ইন্ট্রান্সিটিভ আমার খুব একটা প্রয়োজন পড়ছে না। আর লে মানে হলো ট্রান্সিটিভ, যেখানে একটা অবজেক্টের দরকার হচ্ছে, একটা কর্ম আছে। ঠিক একইভাবে খেয়াল করে দেখো, রেজ এন্ড রাইজ, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? দুটা মানে তো যে উপরে উঠা, তাই না? তাহলে ভাই কেমনে বুঝবো? ওয়ান্স এগেন, ট্রান্সিটিভ, ইন্ট্রান্সিটিভ। আমরা এটা চিন্তা করে দেখি। রাইজ মানে হলো আমি নিজে যখন উঠছি, আম দ্য ওয়ান ডুইং দিস। হ্যাঁ, যেমন হলো নাইকি, তোমরা অনেকে নাইকির স্লোগান শুনেছো, ওদের সুন্দর একটা লোগো থাকে না, এই যেরকম একটা লোগো। ওরা কিন্তু অনেক মোটিভেশনাল, অনেক সুন্দর সুন্দর অ্যাডভার্টাইজমেন্ট বানায়, খুব ভালো লাগে দেখতে। তো ওদের একটা ভিডিও আছে, আমি প্রায় দেখি, ইটস কল রাইজ এন্ড শাইন। যে আমি ভোরে ঘুম থেকে উঠে আমার দিনটা শুরু করব। তো রাইজ এন্ড শাইন মানে কি? তুমি উঠো, তুমি দিনটাকে ঝলমলে করে তোলো, তাই না? দ্য সান রাইজেস ইন দ্য মর্নিং। একটা সুন্দর কথা আছে, ডাজন্ট ম্যাটার হাউ ডিপ্রেসড ইউর ফিলিং, ডাজন্ট ম্যাটার হাউ অ্যাংশাস আর ডিসকারেজড, crestfallen, downtrodden you might feel, the sun will rise in the morning regardless. তুমি যেমন অনুভব করো না কেন, সকালে ঠিকই সূর্য উঠবে। The night time will come and the moon will be there. ঠিকই সময় গড়িয়ে রাত আসবে, ঠিকই চাঁদ আকাশে দেখা দিবে। জীবন জীবনের নিয়মে চলতে থাকবে। তুমি ডিপ্রেসড হয়ে বসে থাকলে তোমার লস। দেখবে এইভাবে পড়াশোনা করা হয় নাই, ধুরও পিছিয়ে গেলাম, এখন কেমনে পারবো? কিংবা অনেকে থাকে যে ফ্যামিলিতে ঝামেলা, কেউ হয়তো বন্ধুদের সাথে ঝামেলা, কেউ প্রেম ঘটিত ঝামেলা, হোয়াটএভার ইট ইজ, এটা মাথায় রাখতে হবে, রাইজ এন্ড শাইন। অর্থাৎ আমি খারাপ থাকতে পারি, মন খারাপ, শরীর খারাপ, আত্মবিশ্বাসহীনতায় ভুগছি, অনেক সমস্যা থাকতে পারে, বাট গা ঝাড়া দিয়ে উঠে দিতে হবে। সূর্য প্রতিদিন যেরকম সকালে উঠে, আমি প্রতিদিন পড়াশোনা করব, আমি খাওয়া দাওয়া ঠিক মতো করবো, রাতে সময় মতো ঘুমাতে যাব, নিজেকে ডিসিপ্লিনের ভিতরে রাখবো, তাই না? So that's it, rise and shine. যখন তুমি নিজেই করছো, you're rising. Intransitive verb doesn't recur an object. যখন তুমি বলছো raise, কিছু একটা বাড়ানো, কিছু একটা উপরে তোলা, নিজে নিজে কিন্তু উঠছে না, অন্য কেউ একজন তুলছে, তাই না? বলতে পারি I am raising, কি রেজ করছি? This pen. I am raising my hand. তার মানে কি একটা অবজেক্ট লাগছে, ঠিক কিনা? সুতরাং কিংবা বাবা মার ক্ষেত্রে বলতে পারি মাই ফাদার হ্যাজ রেজড 3 চিলড্রেন, আমার বাবা 3 জন সন্তানকে বড় করেছেন। এগুলো সব হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব, অবজেক্ট লাগে। ক্লিয়ার হলাম? লে, লাই, রেজ, রাইজ, এইটুকু তো বুঝলাম। এবার আসল প্যাচে যাই, যে ঝামেলাটা কোথায় বাঁধে। লে মানে হলো কোনো কিছুর উপরে রাখা অথবা ডিম পাড়া। খুবই সিম্পল। আমরা যদি প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল দেখি, লে, লেড, লেট, ডান, কাহিনী শেষ, তাই না? এইবার আমরা দেখি এখানে কি লাই, লে, লেন কখন হচ্ছে সেটা বলতো? যখন শুয়ে থাকা বুঝাচ্ছে। লাই হলো ইন্ট্রান্সিটিভ, অর্থ শয়ন করা, তাই না? তখন হলো লাই, লে, লেন। বেশ ঝামেলা না? ঝামেলাটা পরে দেখি, ইজিটা আগে দেখি। লাই মানে যখন মিথ্যা কথা বলা, মিথ্যা বলা, তখন হচ্ছে লাই, লাইড, লাইট। খুব সিম্পল না? তাহলে লে হলো লে, লেড, লেট, লাই হলো লাই, লাইড, লাইট। এগুলো একদম ক্লিয়ার আমাদের কাছে। মাঝখান দিয়ে এইটা কোত্থেকে আসলো? এখানে খুব সিম্পলি মনে রাখবা, রাতে যখন আমরা ঘুমাই, কেউ থেকে একদম সোজা এভাবে ঘুমিয়ে যায়, কেউ থেকে হাত পা ছড়িয়ে ঘুমায়, কেউ থেকে কাইত হয়ে এভাবে ঘুমায়, কেউ একদম কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমায়, কেউ হাত পা ছোড়াছড়ি করতে করতে ঘুমায়। তাহলে মনে রাখবা, যখন আমরা ঘুমানোর জন্য শুই, এক একজন এক একভাবে বিছানায় শুই। যখন লাই মানে শুয়ে থাকা, সেটাও এক একটা এক এক রকম হয়, নর্মাল নিয়মে হবে না যে লাই, লাইট, লাইট, লে, লেড, লেট। এটা হচ্ছে লাই, লে, লেন। মনে থাকবে, আমরা বিভিন্ন ভাবে শুই রাতের বেলা ঘুমানোর সময়, কেউ হাত পা ছোড়াছড়ি করি, ঠিক সেরকম ভাবে যখন শুয়ে থাকা অর্থে লাই, তো লাই, লে, লেন। এখানে এই ঝামেলা, এই লে শব্দটা হতে পারে ডিম পাড়া কিংবা কিছু রাখার প্রেজেন্ট ফর্ম, অথবা শুয়ে থাকার পাস্ট ফর্ম। বাক্য দেখে বুঝতে হবে। যেমন বিসিএস এর প্রশ্নটা ছিল,
কি ছিল? দ্য বয়, তারপর লিখে দিয়েছে লাই, হ্যাঁ ব্র্যাকেটে। অন দ্য ফ্লোর ইয়েস্টারডে, ছেলেটি গতকাল মেঝেতে শুয়েছিল। এখন তোমার মাথায় রাখতে হবে, বুঝা যাচ্ছে অতীতকাল, তাহলে প্রেজেন্ট ফর্মটা কি হবে? ডিম পাড়া? না। যে ছেলেটা গতকাল মেঝেতে ডিম পেড়েছিল? না। তাহলে কি হবে? অতীতকাল হলে লাই শুয়ে থাকা হয়ে যাবে লে, তাই না? লে, বুঝে গেলাম। সবসময় মাথায় রাখবো, লাই যখন শুয়ে থাকা তখন লাই, লে, লেইন। এইটা ভুল করলে চলবে না। যাই হোক, আই হোপ ইউ আর ক্লিয়ার উইথ দিস। ফাইন। এইবার চলো একটা কমন নিয়ম দেখি, খুবই সিম্পল, যে নো সুনার হ্যাড। ওয়ান্স এগেন খেয়াল করো তো বাক্যটা। অতীতে দুটো কাজ ঘটলে যেটা আগে সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে সেটা পাস্ট ইনডেফিনিট। নো সুনার হ্যাড হি গন, সে আগে চলে গেল, ঠিক তখনই আমি আসলাম। সে চলে গেল আগে, পাস্ট পারফেক্ট। আমি আসলাম পরে, পাস্ট ইনডেফিনিট। কিন্তু সাধারণত এখানে বোঝানো হয় একদম কাছাকাছি, একদম সাথে সাথে দুটো ঘটলে। Scarcely had the police seen the thief when he ran away. চোর কি আগে পালিয়েছে? না, আগে পুলিশ চোরকে দেখেছে, তারপর চোর পালিয়েছে, তাই না? তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ক্ষেত্রে অবশ্যই বাম দিকে কি হচ্ছে? পাস্ট পারফেক্ট হয়ে যাচ্ছে শব্দের, আর ডান দিকে পাস্ট ইনডেফিনিট হচ্ছে। কিন্তু এখানে আরো একটা প্যাচ আছে, এই যে খেয়াল করে দেখো, দেন আবার এখানে ওয়েন, এটা কি হবে? এখানে লিখে দেয়া আছে, তারপরে যদি মুখে ব্যাখ্যা করি, নো সুনার হ্যাড যদি হয় একমাত্র এইখানে দেন হবে। এই ছাড়া স্কার্সলি, বেয়ারলি, হার্ডলি, মনে আছে না যে সেলডম মানে কদাচিৎ, মানে খুব অল্প পরিমাণে, যে স্কার্সলি, যে পুলিশ দেখতে না দেখতেই চোর পালিয়ে গেল, সে বের হতে না হতেই আমি চলে আসলাম, সেগুলোর ক্ষেত্রে কি হবে? সেগুলো ক্ষেত্রে অবশ্যই ওয়েন হবে। তার মানে মনে রাখবো, শুধুমাত্র নো সুনার হ্যাড এর ক্ষেত্রে দেন হচ্ছে, বাকি যত যা কিছু আছে সবগুলোর ক্ষেত্রে আমরা নির্দ্বিধায় নিশ্চিন্তে ওয়েন বসাবো। এখানে আরো একটা কনফিউশন ক্লিয়ার করা দরকার। THAN, THEN অর্থ কি? আমরা পারি, কিন্তু অনেকে পারি না। এই দেন হলো কম্প্যারিজন বোঝাতে, থেকে, চেয়ে, হতে। যেন আমি বলতে পারি আই এম টলার দেন ইউ, আমি তোমার থেকে লম্বা, তাই না? কিংবা হি ইজ বেটার দেন হিম, সে তার থেকে ভালো। তুলনা করার সময় আমরা বুঝাই। আর দেন মানে হলো তারপর, তাই না? বলতে পারি আই ফিনিশ দ্য ক্লাস, দেন আই ওয়েন্ট আউট টু প্লে। প্রথমে ক্লাসটা শেষ করলাম, তারপর আমি বাইরে খেলতে গেলাম। তো তাহলে মনে হতে পারে যে এখানে দেন হলে ভালো হতো না? THEN, যে সে বের হলো তারপর আমি আসলাম। হ্যাঁ, হতে পারতো, রাইট? কিন্তু আমরা এটাও মাথায় রাখবো যে গ্রামারের রুলস গুলো সবসময় অত ব্যাখ্যা করে শেখার সুযোগ থাকে না। নিয়ম যেটা, নিয়মটা মাথায় রাখতে হয়। এখানে THEN তারপর আমি আসলাম বললে কিন্তু মনে হতো যে হ্যাঁ এটাই তো বেশি স্যুট করছে, বেশি খাপ খাচ্ছে, কিন্তু না। THAN দেন, হতে, থেকে, চেয়ে, সেটাই হবে। একদম কমন সেন্স খাটিয়ে বলতে পারো, দুটো কাজের ভিতরে কম্পেয়ার করা হচ্ছে, কোনটা আগে কোনটা পরে। কম্পারিজন হলে THAN দেন বসে, এই জন্য এখানে দেন বসছে। ওকে? হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, এগুলো হলে কি হয়? এগুলো পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে না, প্রেজেন্ট ফর্ম বলে কনফিউজিং হয়ে যাবে, আমরা বলবো বেস ফর্ম বসে। এই জন্যই দুটাই লিখে দিলাম, যে প্রেজেন্ট ফর্ম গো হতে পারে, গোজ হতে পারে। হি গোজ টু স্কুল, সুতরাং প্রেজেন্ট বলবো না, আমরা বেস ফর্ম বলবো। ঠিক আছে? এখন বলতে পারো কেন হ্যাড থাকলে না প্রেজেন্ট পারফেক্ট হয়, ফার্স্ট পারফেক্ট হয়? তাহলে পারফেক্ট না বসে কেন এটা বসলো? তুমি একটা কথা মাথায় রাখো, চামার, চামার মানে কি? তুমি যদি শব্দটাকে ভাগো, চা একটা পানীয়, মার কাউকে ধরে পিটানো, তাই না? তাহলে দুটো জিনিস মিলে অন্য একটা শব্দ হলো চামার। এটার সাথে চায়ের কোনো সম্পর্ক আছে? নাই।
চামার মানে হলো সাধারণত একটা গালি হিসেবে নেগেটিভ অর্থে আমরা ব্যবহার করি, যে খারাপ কেউ, তাই না, তার চরিত্রটা খুব একটা ভালো না, সেটা চামার কোথাকার। তো ঠিক সেরকম ভাবে অবশ্যই বেটার মানে ভালো, রাদার মানে বরং, হ্যাড মানে হলো ওই যে পাস্ট পারফেক্ট বুঝায়। দুটো যখন একসাথে ব্যবহৃত হচ্ছে তখন কিন্তু আর আলাদা আলাদা শব্দের অর্থ করলে হবে না, দুটোকে একসাথে কাউন্ট করতে হবে। ঠিক যেরকম চা মার দুটো আলাদা শব্দ একসাথে হয়ে গেলে it gets a different meaning. চামার has no relation with চা অথবা মারামারি। ঠিক সেরকম had better doesn't have any relation with কি past perfect। তখন সেটা হয়ে যাচ্ছে অন্য ধরনের একটা শব্দ, এবং সেক্ষেত্রে কি হবে, ভার্বের বেস ফর্ম বসবে। কেন বসবে চলো আমরা সেই ব্যাখ্যাটা একটু বুঝে নেই। She had better leave the place. You had better go home. আচ্ছা, এটার মানে কি বলতো? তার এই জায়গাটা ছেড়ে গেলেই ভালো হয়, তুমি বাসায় গেলেই ভালো হয়, কিংবা তোমার বাসায় যাওয়া উচিত। খেয়াল করো, খেয়াল করো, আমি তোমাকে একটা কিছু করার জন্য পরামর্শ দিচ্ছি বা উপদেশ দিচ্ছি বা বলছি যে এটা করো, কখন করে এটা বলতো? ইম্পারেটিভ সেন্টেন্সে, মনে আছে? অর্থ অনুযায়ী বাক্যকে 5 ভাগে ভাগ করা যায়: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। ইম্পারেটিভে কি কি থাকে বলতো? ইউ মাস্ট ডু ইট, তোমার এটা অবশ্যই করতে হবে। ইউ শুড নট গো দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত নয়। ইউ নিড টু স্টাডি, তোমার পড়াশোনা করা প্রয়োজন, ঠিক কিনা? এই যে দেখো, মাস্ট, ডেয়ার, নিড, লেট হিম প্লে, তাকে খেলতে দাও। সবখানে একটা কিছু করার জন্য বলছি, হতে পারে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, সবগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। সেখানে কিন্তু এগুলো মডাল ভার্ব, সেটা পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম বসে। হ্যাড বেটার, উড রাদার, এই সবগুলো কিন্তু ওই অর্থটাই দিচ্ছে যে তুমি বাসায় গেলে ভালো হয়, তোমার বাসায় যাওয়া উচিত। তার মানে এরকম অর্থ দিচ্ছে না যে শুড, নিড, মাস্ট, একই অর্থ দিচ্ছে, তাই না? ইউ হ্যাড বেটার গো হোম না বলে বলতে পারতো ইউ শুড গো হোম, ইউ মাস্ট গো হোম, অর্থগুলো সবখানে একই। এই জন্যই এই ক্ষেত্রে নিয়মটাও একই, যেগুলো সবগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসবে। কেমন? এইবার কিপ, হেল্প, উইদাউট, রিমেইন, সাধারণত ভার্বের আইএনজি হয়, সেন্টেন্সটি নেগেটিভ ফর্মে হয়। এটা আসলে ব্যাখ্যা করা কিছু নাই, এটা জাস্ট হলো আমরা একটু মাথায় রাখতে হবে, তোমরা একটু দেখে নাও, তারপর আমরা সামনে আগাবো। দেখেছি? ভেরি গুড। আনটিল, আনলেস মানে কি? যতক্ষণ পর্যন্ত অথবা যতক্ষণ পর্যন্ত না। আনটিলটা পজিটিভ, আনলেসটা নেগেটিভ, যে না, কিন্তু একই অর্থ দিচ্ছে কিন্তু। সেইদের নিয়মটা কি? দুটি ক্লজ। আচ্ছা আচ্ছা, ক্লজ কি জিনিস সেটা কি ক্লিয়ার আমাদের কাছে? হয়তো ক্লিয়ার, হয়তো ক্লিয়ার না। এইটাই যে বললাম না, সবকিছু ইন্টার কানেক্টেড, তোমার সবগুলো সম্পর্কে হোলিস্টিক আইডিয়া থাকতে হবে। Then you will enjoy learning English. Otherwise, it will become very confusing. What is clause? আমরা কিন্তু একটা ট্রান্সিটিভ, ইন্ট্রান্সিটিভ ভার্ব শিখলাম, সকর্মক, অকর্মক ক্রিয়া। কিরকম ছিল? রাইজ, তুমি নিজেই উঠছো, সূর্য নিজেই উঠছে। রেস, তুমি কাউকে তুলছো, তুমি নিজে কাউকে উঠাচ্ছ, তাই না? মাই ফাদার হ্যাজ রেজ 3 চিলড্রেন, বাচ্চারা নিজে নিজে বড় হয় না, বাবা বড় করে তুলেছেন। সেরকম ফাইনাইট, নন ফাইনাইট ভার্ব, সেটা কি আমাদের কাছে ক্লিয়ার? চলো আমরা একটু দেখি। ফাইনাইট আর নন ফাইনাইট, তাহলে কি বলতে পারি? সসীম, অসীম, অনেকটা ওইরকমই। তুমি চিন্তা করে দেখো, এই যে বিশ্বকাপ হলো, ইন্ডিয়া জিতবে, তারপর অস্ট্রেলিয়া জিতে গেল, তাই না? আবার হয়তো আগে একবার ইন্ডিয়া জিতেছিল, আবার পাকিস্তান জিতেছিল, আবার ইংল্যান্ড জিতেছিল। তার মানে এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, একদম ফাইনাল, ইনফিনিট হচ্ছে না। ইনফিনিট কোনটা বলতো? নন ফাইনাইট কোনটা বলতো? সূর্য সব সময় পূর্ব দিকে ওঠে, এমন কিন্তু না যে একদিন জুপিটার গ্রহ উঠলো, একদিন ভিনাস গ্রহটা উঠলো, না, সূর্যই উঠে, প্রতিদিন উঠে, যেটা কোনোদিনও চেঞ্জ হয় না, সেটা নন ফাইনাইট। সেখানে কি আছে? সেখানে আছে জিরান, পার্টিসিপল এবং ইনফিনিটিভ। তার মানে কি? এগুলো বাক্যে
যে ফর্মে বসে ভার্বটা সেটা কোনোদিনও চেঞ্জ হয় না। যেমন বলতে পারি জিরান্ড হিসেবে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, হাঁটা একটা ভালো ব্যায়াম। ওয়াকিং কিন্তু হ্যাজ বিন ওয়াকিং কিংবা ওয়াকড এগুলো হবে না, ওয়াকিং ওয়াকিংই থাকবে। পার্টিসিপল বলতে পারি আই স ফ্লাইং বার্ড, আমি একটা উড়ন্ত পাখি দেখলাম, সেখানে আই স ফ্লাই বার্ড, ফ্লাইজ বার্ড এটা হবে না, ফ্লাইং ফ্লাইংই থাকবে। ইনফিনিটিভ কি হতে পারে টু ইট কিংবা টু আর ইজ হিউম্যান, তাই না? টু আর ইজ হিউম্যান, যে মানুষ মাত্রই ভুল করবে এটাই স্বাভাবিক, এগুলো কিন্তু চেঞ্জ হবে না, এখানে ইয়ারিং হয়ে যাবে না। কেমন সেগুলো চেঞ্জ হচ্ছে না, সবসময় একই থাকছে, সূর্য সবসময় উঠছে, দ্যাটস নন ফাইনাইট। ফাইনাইট মানে হলো যেটা চেঞ্জ হয়, যেমন কি হি টু স্কুল, যদি বলি হি ড্যাশ টু স্কুল এভরিডে, অভ্যাস বোঝাচ্ছে, অভ্যাস বোঝালে কি হয় আমরা সবসময় জানি, প্রেজেন্ট ইনডেফিনিট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে যাবে গোজ টু স্কুল এভরিডে। আর যদি বলি হি ড্যাশ টু স্কুল ইয়েস্টারডে, গতকাল, তখন কি বলতে পারি হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, অথবা হি ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে। চেঞ্জ হলো না গো শব্দটা, তার মানে ফাইনাইট মানে হলো যে ভার্বগুলো চেঞ্জ হয়, এখান থেকে ক্লজ আসে। বাক্যে কিন্তু আমরা ক্লজও পাই, ফ্রেজও পাই। ফ্রেজ মানে কি, যেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকছে না, ইডিয়মস এন্ড ফ্রেজেস, তাই না? কোনো ফাইনাইট ভার্ব থাকছে না, সেখানে সাধারণত জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ এগুলাই কিন্তু থাকে, তাই না? যেমন কি বলতে পারি, এই মুহূর্তে তো মাথায় আসছে, আমরা তো এগুলো সিরিজ বানাই, তোমরা হয়তো অনেকে দেখে থাকবে, সেগুলো ইউটিউব চ্যানেলে গেলে, ফেসবুক ইনস্টাগ্রাম সেগুলোতেও আছে। এখন মাথায় আসছে না কেন? ইডিয়মস এন্ড ফ্রেজেস কি বলতে পারি, ইচিং ফিঙ্গার্স, দাঁড়াও আমরা একদম ফোনেই বের করে দেখবো আমাদের বানানো ইডিয়মস এন্ড ফ্রেজেস। এই মুহূর্তে অন্য টপিক পড়াচ্ছি তো এই জন্য আমার টপিক নিজেরটাই নিজে মনে নাই। যেমন ধরো বলতে পারি বেগার ডিসক্রিপশন, যেটা বর্ণনাতীত, এটা বলার কোনো অপেক্ষা রাখে না, তাই না? তো এই যে এখানে কি কোনো ফাইনাইট ভার্ব আছে? ধরো আমরা দেখতে পাচ্ছি এটা কি চলছে একটা কিছু, কি শিখাবে আজকে? বাইরে যাবে না, ওখানেই থাকবে, রেস্ট করবে বলছে। তারপর হেড ইন দ্য ক্লাউডস মানে হলো অতিরিক্ত আশাবাদী হওয়া। আচ্ছা, তারপর রেজাল্ট দিয়েছে, খুব ভালো করেছে। অন ক্লাউড নাইন মানে কি সপ্তম স্বর্গে, খুব খুশি হওয়া। আর আমার রেজাল্টটা হলো খুবই খারাপ, আমি আন্ডার দ্য ওয়েদার, এত খারাপ রেজাল্ট দেখে আই এম ফিলিং আন্ডার দ্য ওয়েদার, আমি কিন্তু প্যারা খেয়ে গেলাম, মন খারাপ হয়ে গেল, শরীর খারাপ হয়ে গেল। তাহলে এই যে দেখো আমরা তিনটা দেখে ফেললাম না? অবশ্যই কিন্তু ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক সবখানে এগুলো দেখবে, অনেক কিছু শিখতে পারবে। একটা ভিডিওতে কিন্তু কয়েকটা দেখে ফেললাম, তাই না? অন ক্লাউড নাইন একদম অনেক খুশি হওয়া, অনেক আশাবাদী হওয়া, ঠিক কিনা? একদম যে তোমার পরীক্ষায় ভালো রেজাল্ট হলো, ইউর ফিলিং অন ক্লাউড নাইন, তুমি সপ্তম স্বর্গে পৌঁছে গেলে। হ্যাঁ, যে বলেন এরকম যে বেহেশতের লেভেল থাকে, ওইরকম আকাশেরও লেভেল থাকে, ক্লাউড নাইন 9 নম্বর লেভেলে তুমি পৌঁছে গেছো। ফিলিং আন্ডার দ্য ওয়েদার মানে কি, যে আমার খুব খারাপ লাগছে, আমার অসুস্থ বোধ করছি। কিরকম হতে পারে ওয়েদার? আমরা তো এটা নিচেই থাকি, ধরে নিচ্ছি যে বৃষ্টি, মেঘটা হচ্ছে একটা ওয়েদার, আমি আন্ডার দ্য ওয়েদার, বৃষ্টি আমার মাথার উপরে পড়লো, আমার ঠান্ডা লেগে গেল, আমি অসুস্থ হয়ে গেলাম, তাই না? সো হ্যাঁ, খেয়াল করে দেখো এগুলো কোনোটাতে কিন্তু ফাইনাইট ভার্ব নাই, রাইট? সুতরাং যখন বাক্যে ফাইনাইট ভার্ব থাকছে তখন সেটা হতে পারে ক্লজ। হি গোজ টু স্কুল, দ্যাটস আ ক্লজ। এখানে আবার কাহিনী আছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ, সেটাও আমরা দেখব। কিরকম বলতো? আমরা যখন বাংলায় এই যে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য পড়ি না, হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়, সিম্পল, কাহিনী শেষ। যখন তুমি মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে পারছো না তখন কেমন হয় বলতো? যদি সে স্কুলে যায় তাহলে কি
একটা কিছু জানার আগ্রহ কিন্তু থেকে গেল, ঠিক কিনা? বাক্যর মনের ভাবটা সম্পূর্ণ হয়নি। যদি সে স্কুলে যায় তাহলে সে পরীক্ষায় ভালো করবে, তাই না? ইফ হি গোজ টু স্কুল হি উইল ডু ওয়েল ইন দি এক্সাম। অথবা বলতে পারি যতক্ষণ পর্যন্ত সে পড়াশোনা না করছে ততক্ষণ পর্যন্ত সে পরীক্ষায় ভালো করতে পারবে না। আনলেস ইউ স্টাডি ইউ উইল ফেল। তাহলে আনটিল, আনলেস সবগুলোর শর্ত প্রকাশ করছে না, মনোভাব সম্পূর্ণ প্রকাশ হয়নি, এটা প্রশ্নের উত্তর পাওয়াটা বাকি রয়ে গেছে, এগুলো ডিপেন্ডেন্ট ক্লজ। আর যখন বললাম না পড়লে কিন্তু ফেল করবে বা পড়লে কিন্তু পাশ করবে, এখন মনোভাব প্রকাশ হলো ও যে শর্তটা দিয়েছিল সেটা যে বাক্যের মাধ্যমে পূরণ হলো, অর্থটা সম্পূর্ণ হলো, সেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই যে আমরা এতক্ষণ বুঝছিলাম, চলো তাহলে দেখি। আনটিল, আনলেস, ইফ, এই যে ক্লজ গুলা, এগুলা কি হলো? যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাথে হয়, পরবর্তী ভার্বটা কিন্তু ফিউচার ইনডেফিনিট হবে। চলো তো দেখি। আনলেস ইউ রিড ওয়েল, যতক্ষণ পর্যন্ত না তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করছো, কি এটা? ডিপেন্ডেন্ট ক্লজ। আমি একটু আগে দেখলাম মনোভাব সম্পূর্ণ প্রকাশ হয়নি। এরপরে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আসবে, প্রশ্নটার উত্তর দিবে। তুমি যদি পড়াশোনা না করো তুমি কিন্তু ফেল করবে, এইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাই না? এখন মনের ভাব সম্পূর্ণ প্রকাশ হলো। আবার বলেছে এখানে কি হতে পারে, আগের ভার্বটা যদি ফিউচার ইনডেফিনিট হয় পরেরটা প্রেজেন্ট ইনডেফিনিট হবে। ওই যে একটু আগে আমরা পড়লাম না, কি পড়লাম? সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো, এখানে কি হচ্ছে? কিংবা দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। সবগুলোতেই ছিল একদিকে পাস্ট ইনডেফিনিট, একদিকে পাস্ট পারফেক্ট। আগেও বসতে পারে পরেও বসতে পারে, কিন্তু একই থাকবে জিনিসটা। এখানেও দেখো, তুমি ওই প্রেজেন্ট টেন্সটা আগে বসাও কিংবা পরে বসাও, অন্যদিকে ফিউচার ইনডেফিনিটে থাকবে। সুতরাং আমরা একটু বুঝে নিই আরেকটু ভালো করে। আনলেস ইউ রিড ওয়েল, তুমি যদি পড়াশোনা ভালো মতো না করো তাহলে কি আজকে এখনই ফেল করবা? না, পরীক্ষা হয়তো আরো কয়েক মাস পরে, ভবিষ্যতে ফেল করবা। তাহলে এখন তুমি না পড়লে পরে ফেল করবা, এই জন্য এখন পড়ো প্রেজেন্ট, না হলে পরে ফেল করবা ফিউচার। বুঝে গেলাম? সেকেন্ডে ছিল আই শ্যাল ওয়েট ফর ইউ আনটিল ইউ কাম, যতক্ষণ পর্যন্ত তুমি আসবে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। সিম্পল জিনিস, কিন্তু একদিকে ফিউচার ইনডেফিনিট আর একদিকে প্রেজেন্ট ইনডেফিনিট। বুঝে গেলাম? এবার চলো সামনে আগাই। ওই যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, তাই না? তখন কি হয়েছিল? এই যে বেচারা রোগী, একদম পটল তুলেছে, অক্কা পেয়েছে, তাই না? আর এদিকে হলো ডক্টর, সেটা একদম অবাক হয়ে গেল যে হায় হায় এটা কি হলো। তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, পাস্ট পারফেক্ট, বিফোর, বিফোর আগে পেশেন্টের পাস্ট পারফেক্ট বসে গেল, দ্য ডক্টর কেম, পাস্ট ইনডেফিনিট হলো। ঠিক একইভাবে বাক্যটাকে ঘুরিয়ে লিখতে পারতাম, দ্য ডক্টর কেম, পাস্ট ইনডেফিনিট, আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। একই জিনিস কিন্তু, বিফোর বললে আগে পাস্ট পারফেক্ট হচ্ছে, আফটার বললে আগে পাস্ট ইনডেফিনিট হচ্ছে। চলো দেখি। দ্য ট্রেন হ্যাড ড্যাশ বিফোর লিসা ড্যাশ, দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর লিসা কেম। দুটির অতীতে, ট্রেনটা আগে চলে গেছে তাই পাস্ট পারফেক্ট, লিসা পরে এসেছিল পাস্ট ইনডেফিনিট। অথবা ঘুরিয়ে লিখতে পারি লিসা কেম আফটার দ্য ট্রেন হ্যাড লেফট। আমরা এটা এতবার দেখেছি, এরপর এটা নিয়ে আর কোনো রকম কনফিউশন আশা করি তোমাদের ভিতরে নেই। তারপরে চাইলে একটু দেখে নাও, দেন উইল মুভ অন টু দ্য নেক্সট স্লাইড। এইবার কোনটা আছে? এক্সকিউজ, অ্যাভয়েড, ফরবিড, অ্যাডভাইস কি হয়? সবগুলো ক্ষেত্রে আইএনজি যুক্ত হয়। এটা না ব্যাখ্যা করা তেমন কিছু নাই। কিছু ব্যাপার থাকে যে আসলে মনে রাখতে হয়, মাথায় রাখতে হয়। মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ 4 রাকাত, বেতরের নামাজ 3 রাকাত, জাস্ট জানতে হয়, সেগুলো একটু দেখে রাখি। ওকে, অলরাইট। এবার তাহলে আমরা সামনে যাব, চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো।
সাবজেক্ট টুগেদার উইথ, along with, accompanied by, আচ্ছা এগুলো যদি থাকে তাহলে প্রথম সাবজেক্টের পার্সোনাল নাম্বার অনুযায়ী ভার্বের নাম্বার নির্ধারিত হয়। কিভাবে মনে রাখতে পারি বলতো? মনে করো তোমাদের স্কুলে একটা ফাংশন হচ্ছে, সেখানে অনেকজন গেস্ট আসবে, প্রধান অতিথি হলো প্রধানমন্ত্রী। এখন তুমি বলো প্রধানমন্ত্রী যদি আসে অন্য গেস্টরা কি খুব একটা পাত্তা পাবে না, তখন কি বলবো আমরা? দ্য প্রাইম মিনিস্টার accompanied by, together with, along with other guests is coming। অর্থাৎ অন্যান্য গেস্টদের কথা আমরা মাথায় রাখছি না, ওটা ভাবারই দরকার নাই, প্রাইম মিনিস্টার আসবে, তার গুরুত্বটা অনেক বেশি। সুতরাং আমাদের ভার্বটা তাকে ঘিরে হবে is coming। বুঝতে পারলাম? অর্থাৎ আমরা যদি শব্দগুলো ইউজ করি তাহলে কি বোঝা যাবে? শুরুতে যার কথা বলা হয়েছে সেই সাবজেক্টটা এত গুরুত্বপূর্ণ যে এর পরে যাদের কথা, যে সাথে ইনিও আছেন তিনিও আছেন, দেখার দরকারই নাই। সিনেমা দেখতে গেলে কি হয় বলতো? ও শাহরুখ খানের সিনেমা, তাই না? আমরা কিন্তু ওইটা মাথায় রাখি। এমনকি আমরা জিজ্ঞেস করি যে ওই সিনেমাতে নায়কের বাসার দারোয়ান হিসেবে কোন কমেডি অভিনেতা ছিল, পুলিশ অফিসার হিসেবে কোন তামিল অভিনেতা ছিল, না, শাহরুখ খানের সিনেমা, হি ইজ দ্য মেইন ক্যারেক্টার, ওইটা দেখে কিন্তু আমরা সিনেমা দেখতে হলে চলে যাচ্ছি। সুতরাং সাবজেক্টটা সে এতটাই গুরুত্বপূর্ণ যে এরপরে আরো 100 জন থাকুক সেটা ইম্পর্টেন্ট না, ওই সাবজেক্টের পার্সন নাম্বার অনুযায়ী কিন্তু ভার্বের নাম্বার নির্ধারিত হয়। এই একটা এক্সাম্পল যদি দেখি, দ্য থিফ rather than his family is to blame। খেয়াল করে দেখো, ধরো তোমার একটা বন্ধু, সে অনেক খারাপ, একদম চুরি বাটপারি করে ফাটাই ফেলতেছে, তাহলে তো পরিবার শিক্ষা দেয় নাই, তাই না? পরিবার একটু শাসন করা উচিত ছিল, তাকে শিক্ষাগুলা বুঝানো উচিত ছিল, বুঝায় নাই, তাদেরও দোষ আছে। তো এখন সে যদি চুরি করে, এটার জন্য তার পরিবারকে কি শাস্তি দেওয়া যায়? যায় না। কিন্তু দোষটা কিন্তু যে চুরি করেছে তার, আইনত দণ্ডনীয় অপরাধ, জেল, জরিমানা যা হোক তার হবে। সুতরাং অবশ্যই তার পরিবারেরও দোষ কিছুটা হলেও হয়তো আছে, হয়তো তারা তাকে মানুষ করতে পারেনি। কিন্তু যদি আমরা দোষ দিতে চাই, শাস্তি দিতে চাই, চোরটাকেই দিতে হবে, পরিবারকে দিতে পারবো না। সুতরাং কি হলো বলতো? সাবজেক্ট যে সে গুরুত্বপূর্ণ, তার উপরই কাজটা হবে, জেলে পাঠাও, ফাঁসি দাও, তাকেই দিতে হবে, পরিবারকে দেয়া যাবে না। সুতরাং ভার্ব, জেলে পাঠাচ্ছ, জরিমানা করছো, ওকে করতে হবে, ভার্বটা ওকে কেন্দ্র করে হবে। বুঝতে পারলাম? ঠিক আছে, এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। এইবার চলো ইদার অর নাইদার নর, এক্ষেত্রে কি হবে? আমরা এতক্ষণ যে নিয়মটা দেখলাম সেখানে কি বুঝলাম? শুরুতে যে সাবজেক্ট সে এতটাই গুরুত্বপূর্ণ, এরপর আর যাদের কথা বলা হয়েছে তারা কোনো পাত্তাই পাচ্ছে না। কিন্তু ইদার অর নাইদার নর, সেখানে দুইজনে কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট, তাই না? ইদার করিম অর রহিম উইল বিকাম ফার্স্ট, হয় রহিম না হলে করিম ফার্স্ট হবে। অথবা বলতে পারি নাইদার রহিম নর করিম উইল ফেল, রহিম করিম কেউই ফেল করবে না। দুজন সমান হয়ে গেল না? এখন তুমি চিন্তা করো যে তুমি একটা ধরো ভার্সিটিতে অ্যাপ্লাই করতে যাচ্ছ, কিংবা তুমি ভার্সিটি পাস করেছো, তুমি চাকরি জীবনে অ্যাপ্লাই করতে যাচ্ছ, দেখলা যে আচ্ছা ওদের সিজিপিও একই, ওদের ধরো যে রেজাল্টও এসএসসি এইচএসসি সবই একই, তখন হয়তো তুমি দেখতে যাবা যে আচ্ছা ঠিক আছে, কার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বেশি, তাই না? এক্সট্রা একটা কিছু তখন আমরা দেখতে যাই। যেহেতু ইদার অর নাইদার নর দুইজনই হলো একদম একই সমান হয়ে গেল, তখন কাকে অ্যাডভান্টেজ দিব? যে ভার্বের কাছে অবস্থিত। এই জন্য ইদার অর নাইদার নর থাকলে আমরা কি করব? এই যে পরবর্তী সাবজেক্টের পার্সোনাল নাম্বার অনুযায়ী ভার্বের ফর্ম নির্ধারিত হয়। যেমন ধরো, এটা করা ঠিক না কিন্তু বাস্তবে এটা প্রায় ঘটে, যেটা হয় অনেক সময় চাকরি বাকরির ইয়েতে, ইন্টারভিউতে, যিনি ভাইভা বোর্ডে আছে, ও তুমি আমার এলাকার মানুষ, তাহলে তো তোমাকে একটু প্রাধান্য দিতেই হয়, ওনার এলাকার মানুষ হলে একটা অ্যাডভান্টেজ পায়। কিছু কিছু জায়গায় কিন্তু এমন হয়। সো ভার্বের কাছাকাছি এলাকার যে, ভার্বের সাথে যে আছে, তাকে আমরা প্রাধান্যটা দিব। কি হলো? সেখানে হবে যে সাবজেক্টের, পরবর্তী সাবজেক্ট যে ইদার রহিম অর হিজ ফ্রেন্ডস, কি হবে? আর কামিং টু দ্য পার্টি। ফ্রেন্ডসটা পরে বসলো, প্লুরাল, তা ইজ না হয় আর হয়ে গেল। বুঝতে পারলাম?
এবার চলো দেখি উইশ, অ্যাজ ইফ, অ্যাজ দো এগুলো থাকলে তার পাস্ট ফর্ম হয়। কি দিয়েছে? আই উইশ আই ওয়ার এ কিং। আচ্ছা, আই এর সাথে তো অ্যাম হওয়ার কথা, ঠিক কিনা? ওয়াজ হওয়ার কথা, ওয়ার কেন হইলো? খুবই চিন্তার বিষয়। হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, ভাই অতীতে কেন হলো? এটা তো গভীর চিন্তার বিষয়। আচ্ছা, এই যে আই উইশ আই ওয়ার এ কিং, এটা অর্থ কি? হতেম যদি রাজা, তার মানে কি আমি রাজা হয়ে জন্মাই নাই, আমি রাজা না, কিন্তু আমি আশা করছি যে অতীতে সেই কত বছর আগে জন্ম হলো, যদি রাজা হয়ে জন্ম হতাম। অতীতকাল না, এই জন্য এটা অতীত হচ্ছে। এখন অতীত হলে তো ওয়াজ হতে পারতো, ওয়ার কেন হলো? এর কারণ হলো আই ওয়াজ আ বয়, আই ওয়াজ আ কিড, আই ওয়াজ এ স্টুডেন্ট অফ ক্লাস 9, এগুলো বাস্তবে ঘটেছে অতীতকালে। যেটা বাস্তবে ঘটে নাই, ঘটবেও না, আমি আশা করছি। আমি তো সত্যিকারের রাজা না, আমি আশা করছি যদি রাজা হতেম। সেই জন্য আশা বা কল্পনা বা আকাঙ্ক্ষা বুঝাতে তখন যেন কনফিউশন লেগে না যায়, যে ওয়াজ না হয় আলাদা করে আমরা ওয়ার ব্যবহৃত করি। কেমন? আই উইশ আই ওয়ার এ কিং মানে হলো আমি বাস্তবে রাজা না, কিন্তু আমি আশা করছি, একটা প্রত্যাশা পোষণ করছি। এখন তাহলে হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং কেন হলো? সে এমন ভাবে কথা বলে যেন সে সবই জানতো, সবই জানে। ওয়ান্স এগেন, আসলে কিন্তু সবকিছু জানে না, কিন্তু ওই যে মনে হচ্ছে, ধারণা করছি, তখন কি হবে? এটা বাস্তবে না, কিন্তু দেখে মনে হচ্ছে যেন বাস্তবে, বোঝানোর জন্য আমরা অতীতকালটা ব্যবহার করি। এখানে আবারও সেই নিয়মটা আমরা দেখতে পাবো। এখানে প্রেজেন্ট থাকলে এখানে পাস্ট ইনডেফিনিট, আর এখানে যদি পাস্ট ইনডেফিনিট থাকে তাহলে কি হবে? পাস্ট পারফেক্ট হবে। হি হ্যাড নোন এভরিথিং। ক্লিয়ার? আই হোপ সো, সবাই বুঝতে পারলাম। অ্যাজ ইফ, অ্যাজ দো একই অর্থ দেয়, এটা নিয়ে কোনো চিন্তার কিছু নাই। each of, one of, neither of, the use of, quality of এগুলোর ক্ষেত্রে প্লুরাল নাউন ব্যবহৃত হয়, কিন্তু ভার্বের সিঙ্গুলার নাম্বার ব্যবহৃত হয়। কি বুঝালো? কাহিনীটা কি? one of his friends has done the work। আরে আরে, এখানে তো প্লুরাল, তাহলে এখানে হ্যাজ কেন হলো? হ্যাভ হওয়ার কথা না। এটা ওরা বলছে যে ওয়ান অফ, এটার পরে প্লুরাল নাউন ব্যবহৃত হয়েছে, ফ্রেন্ডস। কিন্তু কাহিনী হলো সব ফ্রেন্ড কি কাজটা করেছে? না, সব ফ্রেন্ডের মধ্যে একজন কাজটা করেছে। তাহলে আমার সত্যিকারের সাবজেক্ট কিন্তু একজন, তাই না? যেমন আমরা বলতে পারি যে 100 জন মিলে পরীক্ষা দিলা, কিন্তু পাশ করলো একজন। one of 100 candidates has passed the exam। তার মানে কি সবাইকে পাশ করেছে? না, পরীক্ষা দিয়েছে, ক্যান্ডিডেট ছিল, পাশ করেছে একজন, সেই সাবজেক্ট পাস সেই করলো। সুতরাং আমাদের সাবজেক্টটা কিন্তু তাকে ঘিরেই হবে, সিঙ্গুলার হবে। ঠিক আছে? ইচ, ওয়ান, আইদার, নাইদার সবগুলো ক্ষেত্রে আমরা সিঙ্গুলারে বুঝাচ্ছি। নাইদার অফ দেম ইজ গিল্টি, তাদের ভিতরে কেউই গিল্টি না। একজন একজন করে যখন বলছি যে এও গিল্টি না, ও গিল্টি না, সিঙ্গুলার হয়ে গেল না? সুতরাং অবশ্যই আমাদের ভার্বটা সিঙ্গুলার হবে। কিছু ওয়ার্ড আছে দেখতে সিঙ্গুলার, কিন্তু এগুলো আসলে প্লুরাল। হ্যাঁ, এরকম তো প্রায়ই হয়। কখন হয়? কালেকটিভ নাউনের ক্ষেত্রে। এটা আমরা খুব ভালো করে জানি, তাই না? ক্যারল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। ক্যারল মানে কি? গবাদি পশু। এখন শুধুমাত্র একটা গরু নিয়ে ঘুরলে তো গবাদি হইল না। যখন অনেকগুলো গরু ছাগল থাকে, গরু ছাগলের পাল, তখন বলতে পারি ক্যারল। কিংবা নাও পিপল আর কনসিয়াস। পিপল বলতে একজনের কথা বলছি না, জনগণ, তাই না? জনগণ জেগে উঠেছে, মাঠে নেমেছে সবাই। সেখানে চলতে এরিস্টোক্রেসি মানে কি? অভিজাত যারা আছেন। ক্যারল গবাদি পশু, নোবিলিটি মানে হলো যারা অভিজাত, পোলট্রি মানে কি? ওই হাঁস মুরগি, ফেজেন্ট্রি মানে কৃষক, ফোক মানে হলো সাধারণ মানুষ, জেন্ট্রি মানে যারা জেন্টলম্যান, ভদ্র মানুষ, তাদের কথা বোঝানো হয়। সবগুলোই কিন্তু প্লুরাল, ঠিক কিনা? কারণ এখানে কালেকটিভলি অনেকগুলো মানুষের বা অনেকগুলো জিনিসের কথা বোঝানো হচ্ছে, রাইট? ঠিক আছে। ঠিক একইভাবে কিছু শব্দ আছে যেগুলো দেখতে প্লুরাল কিন্তু আসলে সিঙ্গুলার। যেমন কি ম্যাথমেটিক্স, ফিজিক্স,
লাস্টে সবগুলোতে এস আছে, দেখে মনে হতে পারে আরে এগুলো তো প্লুরাল, আসলে এগুলো সিঙ্গুলার। নিউজ মানে কি? খবর। কিভাবে আসলো? নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ, চারপাশের খবর তুমি পাচ্ছ, দ্যাটস কল নিউজ, তাই না? ফিজিক্স মানে, ফিজিক্স মানে কি অনেক কিছু না, ফিজিক্স মানে একটা সাবজেক্ট। এখন কথা হলো এখানে আরো একটা মজার ব্যাপার আমরা দেখব, অ্যাপোস্ট্রফি এস আসে না? ধরো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আইটি তারপর অ্যাপোস্ট্রফি তারপর এস এন্ড ইটস। এখানে বুঝিয়ে দেই, এই অ্যাপোস্ট্রফি থাকলে এর মানে হলো ইট ইজ, কোনোদিন ভুল করব না, ইট ইজ আ ব্ল্যাক পেন অথবা ইটস আ ব্ল্যাক পেন। এর মানে হলো ইহা হয়, ইহা হয় একটি কালো রঙের কলম। ইটস মানে হলো ইহার। পজেসিভ, পজেসিভ মানে কি? কারো আন্ডারে কিছু একটা থাকা, যেমন কি এটার বিশেষত্ব কি? ইটস কালার ইজ ব্ল্যাক, ইহার রং হয় কালো, তাই না? এখন অ্যাপোস্ট্রফি এস এর কাহিনীটা যদি আমরা দেখি, ধরো আমি যদি বলি তাশফিকাও, তাশফিকালের পাঞ্জাবিটা কালো রঙের, তাশফিকাস পাঞ্জাবি ইজ ব্ল্যাক, তখন আমরা কি করছি? অ্যাপোস্ট্রফি দিয়ে এস যুক্ত করছি। কিন্তু যদি নামের শেষে অলরেডি এস থাকে, যেমন আকাশ, আকাশের পাঞ্জাবি নীল, আকাশ পাঞ্জাবি ইজ ব্লু, তখন কিন্তু অ্যাপোস্ট্রফি এস যুক্ত করবো না, আকাশ করবো না, শুধু অ্যাপোস্ট্রফি দিব। ওকে, ক্রিস শার্ট ইজ রেড, তখন কিন্তু কি করব? শুধু অ্যাপোস্ট্রফি দিব। ঠিক আছে? লাস্টে যদি অলরেডি এস থাকে, আমাদের করে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করতে হবে না, শুধু অ্যাপোস্ট্রফি দিব। আর লাস্টে যদি অন্য কোনো লেটার থাকে তখন অ্যাপোস্ট্রফি এস যুক্ত করব। ক্লিয়ার? সেই যে শব্দগুলো দেখতে পাচ্ছি এগুলোর ক্ষেত্রে কি সবগুলো শেষে এস আছে, কিন্তু এগুলো প্লুরাল বোঝাচ্ছে না, বহু বচন বোঝাচ্ছে না, সিঙ্গুলার বোঝাচ্ছে, সুতরাং সবগুলো সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। ডিস্টেন্স, ওয়েট, মানি, টাইম সবগুলো সিঙ্গুলার ব্যবহৃত হয়। 50 years is a long time, 90 kilograms is a heavy weight. হ্যাঁ, এখানে জিনিসটা যদিও প্লুরাল, কিন্তু পুরাটাকে একসাথে আমরা সাবজেক্ট পজিশনে রাখছি, সাবজেক্ট হিসেবে কাউন্ট করছি। 50 years সেজন্য একটা সিঙ্গুলার সাবজেক্ট হয়ে যাচ্ছে। 90 kilograms পুরোটাকে একসাথে কাউন্ট করছি, সিঙ্গুলার পজিশনে আছে সাবজেক্টটা, এই জন্য এটা সিঙ্গুলার হিসেবে কাউন্ট হবে। আবারও দেখি, নির্দিষ্ট পরিমাণ দৈর্ঘ্য দূরত্ব বোঝাতে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। 10 miles পুরাটা একসাথে মিলে আমাদের সাবজেক্ট পজিশনে আছে, সুতরাং এটাকে আমরা একত্রে কাউন্ট করব। মনে আছে হ্যাড, তখন কিন্তু পারফেক্ট হতো, কিন্তু হ্যাড বেটার দুটো মিলে একসাথে অন্য একটা অর্থ দিয়ে দিল। মাইলস অবশ্যই প্লুরাল, আর 10 miles যখন একসাথে দেখাচ্ছ সাবজেক্ট পজিশনে রাখছো, তখন জিনিসের সিঙ্গুলার হিসেবে আমরা কাউন্ট করব। ওকে, মনে রাখতে হবে কিন্তু ডিস্টেন্স কিংবা লেংথ, আগেটাতে কি ছিল? হ্যাঁ, মানি, টাইম সবগুলোর ক্ষেত্রে সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। মানি নিয়ে আবার অনেকের কনফিউশন আছে যে মানি কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। এই জিনিসটা খুবই সহজে মনে রাখতে পারো যে মানি অর্থ কি টাকা? মানি অর্থ টাকা না, মানি অর্থ হলো অর্থ, আর এই অর্থটা আনকাউন্টেবল। আই হ্যাভ মাচ মানি, আনকাউন্টেবল হলে মাছ হয়, কাউন্টেবল হলে মেনি হয়, তাই না? যখন আমি অর্থকে কাউন্ট করতে চাইবো তখন আমার কারেন্সি লাগবে। কারেন্সি হতে পারে টাকা, ডলার, রুপি, ইউরো, পাউন্ড, শিলিং, ফ্রাঙ্ক, যা আছে। তখন আমি জিনিসটা কাউন্ট করতে পারছি, তখন কি হয়ে যাবে? মেনি, ঠিক কিনা? সুতরাং মানি ইন ইটসেলফ ইজ আনকাউন্টেবল, কাউন্ট করার জন্য আমাদের টাকা, ডলার, কারেন্সি দরকার হচ্ছে, তখন সেটা কাউন্টেবল হয়ে গেল। ঠিক আছে, দুটাই বুঝলাম। বোথ, মেনি, সাম, ফিউ প্রভৃতি ইনডেফিনিট প্রোনাউন প্লুরাল রূপ ধারণ করে এবং প্লুরাল ভার্ব গ্রহণ করে, স্বাভাবিক। বোথ মানে উভয়, মেনি মানে অনেকে, সাম মানে কিছু, ফিউ মানে কতিপয়। এখন এখানে আরেকটা কাহিনী হলো ফিউ লিটল, তাই না? আবার কি হলো? এ ফিউ, এ লিটল। বেশ কনফিউশন কিন্তু জিনিসগুলোতে। শুরুতে মনে রাখতে হবে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ অর্থ দিচ্ছে, সেটা আমরা সবাই জানি। পজিটিভ মানে কি? প্লাস চিহ্ন, কিছু একটা যোগ করলে।
ফিউর সাথে যখন এ যুক্ত করছো, কিছু যোগ করলো না, পজিটিভ হয়ে গেল। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমার কিছু বন্ধু আছে, মানে পরিমাণে কম কিন্তু পজিটিভ অর্থ দিচ্ছে। আর যদি এটা কেটে দাও, মাইনাস করে দাও, তখন অবশ্যই নেতিবাচক হয়ে গেল। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, বন্ধু আছে না বললেই চলে। অর্থাৎ কথাটা একই, আমার অল্প কিছু বন্ধু, কিন্তু কখনো তুমি হ্যাপিলি বলছো আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, বন্ধু বান্ধব আছে ওইখানে, আর আমার বন্ধু নাই বললেই চলে, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। দ্যাটস ওয়ান থিং, যে এ থাকলে পজিটিভ অ্যাফার্মেটিভ, আর শুধু ফিউ শুধু লিটল থাকলে নেগেটিভ অর্থ দেয়। আরো একটা কাহিনী আছে, কোথায় ফিউ কোথায় লিটল, এভাবে মনে রাখো। ফ্রেন্ড কাউন্টেবল, বন্ধু কিন্তু গুণা যায়, তাই না? এ এ এ এতগুলো বন্ধু। ফিউ হলো কাউন্টেবলের ক্ষেত্রে ফিউ ফ্রেন্ডস, আর আনকাউন্টেবলের ক্ষেত্রে লিটল হয়। আই হ্যাভ লিটল মানি, মানি কিন্তু কাউন্ট করা যায় না। আই হ্যাভ লিটল ওয়াটার, ওয়াটার কাউন্ট করা যায় না, ঠিক কিনা? বুঝতে পারলাম? গুড। এগুলো সবগুলোর ক্ষেত্রে প্লুরাল হয়, সেটাও বুঝে গেলাম। ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে একটু আগে মনে আছে, ওয়ান অফ দ্য ক্যান্ডিডেটস হ্যাজ পাসড, অনেকজন ক্যান্ডিডেট ছিল কিন্তু পাস করেছে শুধু একজন, ওকে ঘিরে কিন্তু আমরা ভার্বটা নিলাম। এখানেও খেয়াল করে দেখো আমরা কি করছি, এইটা হলো আমাদের সাবজেক্ট, এইটা যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, এটা প্লুরাল হলে ভার্ব প্লুরাল। এখানে কি 10 ভাগের 15 ভাগ নাকি 28 ভাগের 36, এগুলো বোঝার দরকার নাই। 1/3 2/3 যাই থাকুক না কেন, ভগ্নাংশ বাদ দাও। কিসের কথা বলা হচ্ছে, ম্যাঙ্গো নাকি ম্যাঙ্গোস, ওকে দেখলে বুঝবা, তাই না? যে সাবজেক্ট সিঙ্গুলার হলে তাহলে ওইটাও সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে তাহলে সেটাও প্লুরাল। অল এর পরে প্লুরাল তো অবশ্যই বসে, সেটা আমরা জানি, অল মানে সবাই। কিন্তু প্রবাদ বাক্যের ক্ষেত্রে অল এর পরে সিঙ্গুলার বসে, যেমন কি অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। এখানে একটা ব্যাপার মনে রেখো, যে অন্য প্রবাদ বাক্যে বসে কিনা ওইটা মাথায় রাখার দরকার নেই, নাও বসতে পারে। এইটাতে সিঙ্গুলার বসে, জাস্ট এটা মনে রেখো, চকচক করলে শোনা হয় না, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। ঠিক আছে। এনিবডি, এনিওয়ান, এনিথিং, নোবডি, নাথিং, সামবডি, সামন, সামথিং ইত্যাদি সাবজেক্ট হিসেবে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। কেন করে? কারণটা হলো, বডি মানে কি? শরীর, মানুষ। ওয়ান মানে কি? মানুষ, একজন। থিং মানে কি? জিনিস, বস্তু। খেয়াল করে দাও, তুমি সাম বলো, এনি বলো, নো বলো, এভরি বলো, আমার জিনিসটা কিন্তু সিঙ্গুলারই আছে। থিংস কিন্তু বলছে না, থিং বলছে। বডিজ বলছে না, বডি বলছে। মূল জিনিসটা যদি সিঙ্গুলার থাকে, এর আগে তুমি এভরি, সাম যাই বলো না কেন, সিঙ্গুলারই থেকে যাবে। ভেরি ইজি টু রিমেম্বার। somebody help me, কেউ এসে আমাকে সাহায্য করো। nobody comes to my help, কেউ আমার সাহায্যে আসে নাই। anybody could have done this, যে কেউ এটা করতে পারতো। সবগুলোতে একটা মানুষ বা একটা জিনিসের কথা বোঝানো হচ্ছে। nothing is going to stop me, কোনো কিছুই আমাকে থামাতে পারবে না, ঠিক কিনা? মূল যে জিনিসটা, সাবজেক্টটা কিন্তু সিঙ্গুলার, সো শব্দগুলো সবই সিঙ্গুলার হবে। বুঝে গেলাম। এরপরে ক্যান নট বাট আর ক্যান নট হেল্প, ভেরি ইন্টারেস্টিং। তোমরা একবার দেখে নাও, তারপর আমি ব্যাখ্যা করছি, কিভাবে মনে রাখবে সেটা বুঝিয়ে দিব। দুটোর অর্থই কিন্তু অনেক সিমিলার। দুটোর মানে আমরা বলতে পারি, একটা কিছু না করে পারছি না, সুচি ক্যান নট বাট গো দেয়ার, সুচি ওখানে না গিয়ে পারছে না। আর আই ক্যানট হেল্প গোয়িং হোম, বাড়িতে না গিয়ে পারছি না। তাহলে কিভাবে মনে রাখবো? ওয়ান্স এগেন, প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম, এস বাই এস কিচ্ছু যুক্ত হবে না, তাই না? এখন সহজে মনে রাখতে পারি, বাট, ক্যানট বাট, বাটও বি দিয়ে শুরু, বেস ফর্ম বি দিয়ে শুরু, দুইটাতেই ব, তার মানে নিয়মটা এটাই হবে, ক্যানট বাটের পরে ভার্বে বেস ফর্ম বসবে। ক্যানট হেল্প, খুব সুন্দর একটা গান আছে, তোমরা ইউটিউবে সার্চ করলে শুনতে পারবা, এলভিস প্রিসলি, ক্যানট হেল্প ফলিং ইন লাভ উইথ ইউ। এইটা মনে রাখলে ক্যানট হেল্পের পরে ভার্বের আইএনজি যুক্ত হয়, ফলিং ইন লাভ উইথ ইউ, আমরা কিন্তু শিখে গেলাম, তাই না?
তাহলে এলভিস প্রিসলি গানটাকে ক্যানট হেল্প ফলিং ইন লাভ উইথ ইউ, সেখান থেকে হেল্প হলে ভার্বের পর আইএনজি যুক্ত হয়। আর যদি ক্যানট বাট হয়, বাটটাও বি দিয়ে, এরপরে বেস ফ্রম বি দিয়ে। আই ক্যানট বাট গো দেয়ার, আই ক্যানট বাট হেল্প ইউ। মনে থাকবে? আশা করি মনে থাকবে। নাম্বারের পূর্বে দি থাকলে সিঙ্গুলার হয়, এ থাকলে প্লুরাল হয়। কিভাবে মনে রাখতে পারি বলতো? সহজে মনে রাখতে পারি, ধরো তোমার সামনে অনেকগুলো আম আছে, সেভারাল ম্যাঙ্গোস, ঠিক কিনা? কিন্তু যখন তুমি ঠিক করলে আলাদা আলাদা করে আমগুলোকে কাউন্ট করব না, একসাথে কাউন্ট করব ডজন, তখন কি তুমি বলবে যে আলাদা আলাদা করে, তাহলে এ ডজন অফ ম্যাঙ্গো, একটা ইউনিট হয়ে গেল না, সিঙ্গুলার হয়ে গেল। আই হ্যাভ $1,000,000, আই হ্যাভ $1,000,000, তাহলে টাকা আলাদা করে ধরছো না, একসাথে একটা ইউনিট হিসেবে ধরছো, নির্দিষ্ট করে ফেলছো। আর্টিকেল আমরা জানি ইনডেফিনিট কি, এ অথবা এন যখন নির্দিষ্ট করা নাই, এলোমেলো ভাবে আছে। আর যখন সুনির্দিষ্ট করে দিচ্ছ তখন সেটা কি হয়ে গেল, ডেফিনিট আর্টিকেল দি। এভাবে দেখো যে a number of boys are playing, অনেকগুলো ছেলে খেলছে, নির্দিষ্ট করে গুনছি না, নির্দিষ্ট করে বলছি না, সবাইকে আলাদা আলাদা করে কাউন্ট করছি। যেরকম আমের ক্ষেত্রে বললাম যে অনেকগুলো আম আছে, তখন সে ডেফিনেটলি প্লুরাল হবে, a number of boys are playing। যখন আমটাকে নির্দিষ্ট করছি ডজন, তাই না, তখন কি হয়ে গেল, সুনির্দিষ্ট। the number of students in the class is small, তখন সেটা সিঙ্গুলার হয়ে গেল। মনে থাকবে, নির্দিষ্ট করলাম, মিলিয়ন, ডজন, একটা ইউনিট দিলাম, তখন সেটা সিঙ্গুলার হয়ে গেল। আর যদি ওইভাবেই নির্দিষ্ট না করি, একদম যেমনে আছে তেমনে এলোপাথারি, তখন সেটা প্লুরাল হয়ে যাবে। এরপর কি, লিস্ট, রাইট? পাছে ভয় হয়, আরো সহজে বলতে পারি নতুবা, না হলে। খুবই সিম্পল। এটা পড়েছে না, আনটিল ইউ স্টাডি, কিংবা আনলেস ইউ স্টাডি ইউ উইল নট পাস, সরি, আনলেস ইউ স্টাডি ইউ উইল ফেল। যদি পড়াশোনা না করো তাহলে তুমি ফেল করবা। সেটাই বোঝাচ্ছে যে শোনা রিডস মোর, সে আরো বেশি করে পড়াশোনা করছে, না হলে, নতুবা, এই ভয়, এই আশঙ্কায় সে পরীক্ষায় ফেল করবে। সুতরাং এখানে শুডও হতে পারে, মাইটও হতে পারে। শুডটা বেশি পপুলার, শুডই সাধারণত সবাই ইউজ করে, আর মাইট দিলেও কোনো লস নেই, তুমি চাইলেই দিতে পারো। আমরা কি জানি, মডেল ভার্ব ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ শুড ডু ইট, ইউ মাইট ডু ইট, অবশ্যই শুড মাইটের পরে ভার্বের বেস ফর্ম বসবে। এটাও জানি, ইউ হ্যাড বেটার গো দেয়ার, ইউ উড রাদার সে দিস টু মি, সেগুলোর ক্ষেত্রেও তোমার এটা করলে ভালো, তোমার এটা করা উচিত, সেগুলো অনেকটা মডেল ভার্বের মতো কাজ করছে, ইম্পারেটিভ সেন্টেন্সের মতো, ভার্বের বেস ফর্ম বসবে। এরপর ওই যে মডেল অক্সিলারি, একটু আগে যেটা কথা বললাম, ক্যান, কুড, মাইট, মাস্ট, শুড, প্রত্যেকটা পরে ভার্বের কি প্রেজেন্ট বসবে না, বারবার জিনিসটা আমরা মাথায় রাখবো, প্রেজেন্ট না বেস ফর্ম বসবে, কোনো রকম এস বাই এস যুক্ত হবে না। আই কুড ডু দ্য ওয়ার্ক, ইউ মে হেল্প মি, মে আল্লাহ ব্লেস ইউ, নট মে আল্লাহ ব্লেসেস ইউ, সিঙ্গুলার দেখে অবশ্যই মে আল্লাহ ব্লেস ইউ। বুঝে গেলাম, খুবই সিম্পল। ইট ইজ টাইম, অথবা বলতে পারি ইট ইজ হাই টাইম, একই অর্থ কিন্তু, মানে কি একটা কিছু আমাদের করা উচিত, এখন কর্তব্য, ঠিক কিনা? অথবা ওই যে হিট, ওই যে আই উইশ আই ওয়ার আ কিং, আই ফিল আই ওয়ার আ কিং, এগুলো পরে ভার্বে পাস্ট ফর্ম হয়। আই ফিল আই টার্ন পেল, ওই যে হতেম যদি আমি রাজা, যে আসলে তো রাজার না, কল্পনা করছি যদি হতাম, অতীতকাল না। আই ফিল আই টার্ন পেল, যদি আমি একদম ফ্যাকাশে হয়ে যেতাম, আসলে তো ফ্যাকাশে হচ্ছি না, বাট যদি হতাম অতীতকালে, অবশ্যই এইসব ক্ষেত্রে আই ফ্যান্সি, আই উইশ, সেগুলোতে কি হবে, ফার্স্ট ফর্ম হবে। আর ইট ইজ টাইম, ইট ইজ টাইম, এটার উত্তর এখানে। হ্যাঁ, সুতরাং ইট ইজ টাইমের ক্ষেত্রে কি হবে, উই এইট আওয়ার লাঞ্চ, এখনই সময় সমাজকে বদলে দেবার। ইট ইজ টাইম কি বলা যেতে পারে, যে উই চেঞ্জড আওয়ার সোসাইটি, তাই না? তাহলে কি হবে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, দুটোর ক্ষেত্রেই ভার্বে ফার্স্ট ফর্ম বসবে। ওয়ান্স এগেন, যদি কোনোদিন, যদিও কখনোই পরীক্ষায় দিবে না, বাট যদি ইট ওয়াজ টাইম বলে, এখানে পাস্ট ইনডেফিনিট হলে এখানে কি পাস্ট পারফেক্ট, উই হ্যাড ইটেন হয়ে যাবে তখন।
কিন্তু এটা কখনো পরীক্ষায় দেয় না, সুতরাং আমাদের মাথায় রাখার দরকার নাই। আমরা কিন্তু চাইলে ইট ইজ টাইমের পরে ভার্বের পাস্ট ফর্ম হয় এটা না করে ইনফিনিটিভ ইউজ করতে পারি। ইট ইজ টাইম, তো সাবজেক্টও দরকার নাই। টু ইট আওয়ার লাঞ্চ সেটাও বলতে পারি। তার মানে ইট ইজ টাইম উই এট আওয়ার লাঞ্চ নর্মাল ভাবে, অথবা ইট ইজ টাইম টু ইট আওয়ার লাঞ্চ। তখন কিন্তু ঝামেলায় যেতে হচ্ছে না। কেন? ইনফিনিটিভ কখনো চেঞ্জ হয় না, ইটস এ নন ফাইনাইট ভার্ব, সুতরাং টু ইটই থেকে যাবে। সাবজেক্টও মেনশন করতে হলো না উই, সেটাও করা যেতে পারে। তবে স্ট্যান্ডার্ড হলো এইভাবে লেখা। টিচার দেখতে চান তুমি নিয়মটা জানো কিনা, যে ইট ইজ টাইমের পরে ভার্বের পাস্ট ফর্ম হয়, সুতরাং এভাবে লিখলেই ভালো। চাইলে ইনফিনিটিভ দিয়ে লিখতে পারো, বাট আই উড নট রেকমেন্ড দিস। ওয়াইল এর ঠিক পরে ব্র্যাকেটের মধ্যে ভার্ব থাকলে তার সাথে আইএনজি যোগ হয়, কিন্তু ওয়াইল এর পরে সাবজেক্ট থাকলে ওয়াইল এর অংশটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। খুবই সিম্পল, নিয়ম পড়ার দরকার নেই। বাক্যটা দেখি, ওয়াইল ড্যাশ ইন দ্য গার্ডেন স্নেক বিট হিম। কি হবে? দুটো কাজ ঘটলো। সাপ করে কামড়ে দিল। কখন কামড়ালো? সে যখন হাঁটিতে ছিল, চলমান একটা ক্রিয়া ছিল, ওয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন, তাই না? তাহলে কি বুঝে গেলাম? অবশ্যই এটা তো আইএনজি যুক্ত হয়, এটা কমন সেন্সই বলছে। অথবা হোয়াইল হি ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন স্নেক বিট হিম, তাই না? সুতরাং যেহেতু এখানে কোনো সাবজেক্ট মেনশন করা নাই, ইজ ওয়াজ কিচ্ছু কি হবে আমরা জানি না, দেই নাই। এখানে সাবজেক্ট মেনশন করা আছে, তাহলে যেহেতু সিঙ্গুলার ওয়াজ হয়ে গেল, বুঝে গেলাম। খুবই সিম্পল, ইটস কোয়াইট সেলফ এক্সপ্লেনেটরি, দেখেই বোঝা যাচ্ছে কি হবে না হবে। প্রিপোজিশন যুক্ত সাবজেক্টের ক্ষেত্রে প্রিপোজিশনের আগের অংশটি অনুসারে ভার্ব বসে। The color of his eyes is blue. The mangoes of Rajshahi are sweet. তাই না? খেয়াল করবো আমরা কি, his eyes জিনিসে প্লুরাল, কিন্তু বলা হচ্ছে চোখের কি, চোখের পাপড়ি, চোখের রং, চোখের পুরুত্ব না, কালার, রংটা কি, এটা হলো সাবজেক্ট। তাহলে সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসবে। The mangoes, তাই না? এটা রাজশাহীর হতে পারে, খুলনার হতে পারে, পচা হতে পারে, তাজা হতে পারে, সুস্বাদু হতে পারে, টক হতে পারে। দ্যাটস নট দ্য পয়েন্ট। দ্য পয়েন্ট ইজ ম্যাঙ্গোস, ঠিক কিনা? অনেকগুলো আম, তাহলে অবশ্যই প্লুরাল হবে। খুবই সিম্পল। প্রেফার টু এর পরে আইএনজি যুক্ত হয়ে ব্যাখ্যা করা কিচ্ছু নাই, খুবই সিম্পল। আই প্রেফার টু রিডিং নভেলস, হি প্রেফার্স রানিং টু ওয়াকিং। এই যে এখানে দেখো কম্পেয়ার করা একটা ব্যাপার, এটা আমরা দেখছিলাম না? No sooner had the police seen the thief, then the thief ran away. তখন বলেছিলাম then THEN মানে হলো কি, কম্পেয়ার করা, হতে থেকে চেয়ে। আর THEN then মানে হলো তারপরে। I'm better than you, আমি তোমার থেকে ভালো। And first I finished my class, then I went to eat lunch. প্রথমে ক্লাস শেষ করেছি, তারপরে খেতে গিয়েছি। এই যে কম্পেয়ার করা, দেখো যদি বলি taller, shorter, কিংবা elder, younger, এই যে কম্পেয়ার করছি এগুলো সবগুলোর ক্ষেত্রে দেন হলো। হরলিক্স খেলে taller, stronger, sharper এরকম বলে যে, মানে কি, I'm elder than you, I'm younger than you। কিন্তু যদি বলি সিনিয়র, জুনিয়র, তখন যদিও এটাও কম্পেয়ার করা, কিন্তু সেক্ষেত্রে দেন হবে না, সেখানে টু হয়ে যাবে। কেমন? হি ইজ সিনিয়র টু ইউ, আই এম জুনিয়র টু ইউ। সেখানে এল্ডার ইয়াঙ্গার এর মতো দেন হবে না, বরং সিনিয়র জুনিয়র টু হবে। বেশ কনফিউজিং, কিন্তু আমরা মাথায় রাখবো। এই টু দিয়ে আমরা কম্পারিজন বুঝাই। হি প্রেফার্স রানিং টু ওয়াকিং, সে হাঁটার থেকে দৌড়ানো বেশি পছন্দ করে। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে পাস্ট পার্টিসিপল সবাই জানি আমরা, সবচেয়ে বেসিক। ন্যারেশন একটু পরে আমরা শিখবো, সেখানে কিন্তু এটাই হয়, তাই না? ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, রাইস ইজ বিং কুকড নাও। খুবই সিম্পল। মোর দেন ওয়ান সিঙ্গুলার বিবেচিত হয়, তারপরে ভার্ব এবং নাউনটি সিঙ্গুলার হয়। ওয়ান্স অ্যাগেন খুব সিম্পল, বোঝা যাচ্ছে। এইটা হলো আমার সাবজেক্ট, সাবজেক্টে যা আছে সে অনুসারে হবে। ওয়ান মেম্বার, সুতরাং সিঙ্গুলার, আর 50 বয়েজ প্লুরাল, সো এটা প্লুরাল। ব্যাখ্যা করা তেমন কিছু নাই। তারপর তোমরা একবার পড়ে নাও, তারপর সামনে আগাবো।
ঠিক আছে, কম্পাউন্ড যখন and দ্বারা যুক্ত থাকে তো প্লুরাল ভার্বস বসাতে হবে। ঠিক আছে, পিৎজা and cauliflower taste great together। অর্থাৎ আমরা কি বলতে পারি, টাইম and tide wait for none। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এখানে খেয়াল রাখবো, সময়, স্রোত দুটো আলাদা জিনিস, সুতরাং দুটোকে একসাথে বসালেও প্লুরাল হিসেবে গণ্য করতে হবে। কিন্তু যখন বলছি স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, তার মানে কি, তুমি একই সাথে গল্পের সে কচ্ছপ একই সাথে স্লো ছিল ধীর গতি, কিন্তু স্টেডি সে কন্টিনিউয়াসলি চেষ্টা করে গেছে, তাই না? একটা মানুষের ক্ষেত্রে দুটা গুণ বলছে না, তার মানে গুণ দুইটা একসাথে কাউন্ট হচ্ছে, স্লো অ্যান্ড স্টেডি উইন্স, কারণ কচ্ছপই ছিল একই সাথে স্লো একই সাথে স্টেডি। সুতরাং যখন আমি দেখব যে এই দুইটা কি একই জিনিসকে রেফার করছে নাকি আলাদা আলাদা জিনিস বোঝাচ্ছে, টাইম অ্যান্ড টাইড আলাদা দুটো জিনিস, তখন ওয়েট ফর নান ভার্বটা প্লুরাল হয়ে গেল। স্লো অ্যান্ড স্টেডি সেখানে কিন্তু কচ্ছপেরই দুইটা গুণ, কচ্ছপকে রেফার করছে, সিঙ্গুলার, সো উইন্স দ্য রেস। বুঝতে পারলাম? কালেকটিভ নাউন গুলো সিঙ্গুলার হতে পারে, প্লুরালও হতে পারে। ইন্টারেস্টিং ব্যাপার, আমরা একটু আগে দেখেছিলাম যে কিছু শব্দ যেমন এরিস্টোক্রেসি, খ্যারো, তারপর ব্যুরোক্রেসি, নোবিলিটি, এগুলো হলো কালেকটিভ, অনেকগুলো মানুষকে একসাথে বোঝাচ্ছে, অনেকগুলো জিনিসকে একসাথে বোঝাচ্ছে, সেই জন্য কি হবে, প্লুরাল হবে। কিন্তু সিঙ্গুলার কখনো ওরা বলতো, কখনো কখনো হতে পারে। যেমন কি আমরা যদি এভাবে বলি, দ্য টিম, দ্য কমিটি ড্যাশ মেড দ্য ডিসিশন। এখানে খেয়াল করে দেখো, কমিটিতে অবশ্যই অনেকগুলো মানুষ আছে, কিন্তু সবাই মিলে যখন একসাথে কাজ করে তখন তাদেরকে আমরা সিঙ্গুলার হিসেবে ধরতে পারি, হ্যাজ মেড দ্য ডিসিশন। সবাই মিলে একসাথে একটা ইউনিট হিসেবে কাজ করছে, এখন সবার একটাই সিদ্ধান্ত, তখন সবাই মিলে একসাথে সিঙ্গুলার হয়ে গেল। কিন্তু যদি বলতাম দ্য কমিটি ড্যাশ ডিভাইডেড, মানে কি, তখন কিন্তু সিঙ্গুলার থাকছে না, কমিটির ভিতরে 10 জন ছিল, 5 জন এই সাইডে 5 জন এই সাইডে, প্লুরাল হয়ে গেল না? দ্য কমিটি আর ডিভাইডেড। যখন আমরা কমিটিকে একসাথে ধরতে পারছি তখন সিঙ্গুলার দিলাম, আর কমিটির ভিতরে যদি মাল্টিপল সেগমেন্ট করে ফেলি, আর ডিভাইডেড, তখন প্লুরাল হয়ে গেল। একটু কনফিউজিং, কিন্তু এখন তো বুঝলাম জিনিসটা। এইবার এ ফেয়ার সিঙ্গুলার, সেক্ষেত্রে সিঙ্গুলার বসবে, খুবই স্বাভাবিক, ব্যাখ্যা করা তো তেমন কিছু নাই, বুঝে গেলাম। হ্যাঁ, এখানে একটা মজার ব্যাপার হলো, এ পেয়ার দেখে মনে পড়লো, আমরা একটু আগে দেখলাম না, কিছু শব্দ দেখতে মনে সিঙ্গুলার কিন্তু প্লুরাল, অথবা দেখতে মনে প্লুরাল আসলে সিঙ্গুলার। স্পেকটেকলস, চশমা, কিংবা ধরো প্যান্টস, ট্রাউজার্স, সিজার্স, এই শব্দগুলো কিন্তু প্লুরাল হিসেবে কাউন্ট হবে। বলতে পারো কেন একটা কিচির কথা বলছি, একটা চশমা, একটা প্যান্ট, বাট যদি ছবি আঁকি, একটা প্যান্টে 2টা পা থাকে, একটা চশমায় 2টো চোখ বা 2টো কাঁচ থাকে, একটা কাঁচিতে 2টো ব্লেড বা 2টো মুখ থাকে, সবগুলো কিন্তু ওরা 2টোকে আলাদা আলাদা করে কাউন্ট করছে, তাই সেগুলো হয়ে যায় প্লুরাল। ঠিক আছে, এইবার তাহলে আমরা যে এতক্ষণ সময় নিয়ে রাইট ফর্ম ভার্বস সবগুলো পড়লাম, আমরা একটা কাজ করি, একদম পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ 50টা রাইট ফর্ম ভার্বস আমরা দেখে ফেলি। ওকে, একটা একটা করে তাড়াতাড়ি দেখবো। One of the girls dash absent today, কি হতে পারে বলতো? অবশ্যই এখানে গার্লস প্লুরাল, কিন্তু আমরা একটু কি বললাম, সাবজেক্টকে। One of the candidates has passed, অনেকেই ক্যান্ডিডেট ছিল, পাশ করেছে একজন, পাশ করলো একজন, তাহলে ভার্বটা সিঙ্গুলার। অনেক মেয়েই ছিল, তার মধ্যে একজন ছিল অনুপস্থিত, তাহলে কি, ওয়ান, এটা কি হবে, সিঙ্গুলার হবে, ওয়াজ। One of the girls was absent yesterday, তাই না? এবার দেখি, the players in the field are strong,
ঠিক আছে, বুঝে গেলাম। 30 miles আমরা কি বলেছিলাম, একসাথে যখন কাউন্ট করব সাবজেক্ট পজিশনে থাকবে জিনিসটা, ঠিক কিনা? তখন সেটা যদিও মাইলস বহু বচন কিন্তু সাবজেক্ট পজিশনে আছে, তখন সেটা সিঙ্গুলার হিসেবে কাউন্ট হবে। ইজ আ লং ওয়ে, এটা লেংথ হতে পারে, দৈর্ঘ্য কিংবা দূরত্ব, সবগুলো ক্ষেত্রে আমরা সিঙ্গুলারে বসাচ্ছি। হি ran fast, লিস্ট কি হবে? হি শুড মিস দ্য ট্রেন, হি মাইট মিস দ্য ট্রেন, এটাও আমরা জানি। ইট ইজ হাই টাইম কি হবে এরপরে? পাস্ট ফর্ম হবে। আমরা বলতে পারতাম ইট ইজ হাই টাইম টু ডিসকাস দ্য ম্যাটার, কিন্তু এখানে যেহেতু সাবজেক্টটা আছে আমরা এটা কেটে ফেলতে পারবো না, এটা বসাতে হবে, তাহলে আর ইনফিনিটিভ ব্যবহারের সুযোগ নেই, আমরা নর্মাল ভাবে লিখতে হবে উই ডিসকাস দ্য ম্যাটার। আর যদি ইট ওয়াজ টাইম হতো, ইট ওয়াজ হাই টাইম, কি বলতাম? উই হ্যাড ডিসকাস দ্য ম্যাটার, এটা আমরা জানি। এখানে আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমরা প্রায় বলতে গিয়ে মুখে বলে ফেলি লেটস ডিসকাস অ্যাবাউট দ্য টপিক, লেটস ডিসকাস অন দ্য টপিক, কিন্তু মনে রাখবে ডিসকাস মানে আলোচনা করা, তাই না? সুতরাং এখানে অ্যাবাউট আলাদা করে বলার কোনো দরকার নাই। ডিসকাস মানেই হলো টু টক অ্যাবাউট সামথিং, তাহলে টু টক অ্যাবাউট এখানে তো আবারটা চলে আসতেছে, আলাদা করে আমার কি আবার বলা দরকার আছে? নাই। লেটস ডিসকাস দ্য ম্যাটার। বাট যদি বলতাম ডিসকাশন, আলোচনা, তখন বলতাম লেটস হ্যাভ এ ডিসকাশন অন দিস ম্যাটার। ডিসকাশন হলে, নাউন হলে তখন সেখানে অন যুক্ত হবে, শুধু ডিসকাস মানেই হলো টক অ্যাবাউট, শুধু এখানে আলাদা করে অ্যাবাউট আমরা বসাবো না। ডিসকাস দ্য ম্যাটার। এরপরে কি? ইফ আই ওয়ার এ কিং, খুবই সিম্পল, আই উইশ আই ওয়ার এ কিং, আমরা জানি এটা আশা করলে, ইচ্ছা পোষণ করলে সেই ক্ষেত্রে ওয়ার বসবে। পেরে গেলাম। আই ড্যাশ ইন ঢাকা সিন্স 2002, কি হবে বলতো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি? মানে হলো একটা কিছু অতীতে হয়তো শুরু হয়েছিল, এখনো সেটা চলমান আছে, এখনো সেটা প্রভাব বিদ্যমান, সিন্স 2002 সাল থেকে ঢাকায় এখনো বাস করছি। তা মানে কি 2002 এসেছিলাম, এটা অতীতে ছিল, কিন্তু সেটা প্রভাব এখনো বিদ্যমান, কারণ এখনো এখানে আছি, এখনো বাস করছে। আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সিন্স 2002। হি স্পিক্স কি হবে? আমরা জানি অ্যাজ ইফ, অ্যাজ দো, এগুলো থাকলে past form বসে, হি নিউ এভরিথিং। মাদার অলওয়েজ কুকস ফর আস, ওই যে অলওয়েজ, নেভার, জেনারেলি, সেলডম, রেগুলারলি, ফ্রিকুয়েন্টলি, অভ্যাস বোঝাচ্ছে, সুতরাং অবশ্যই কি হবে? কুকস, প্রেজেন্ট ইনডেফিনিট হবে। হি অর হিজ ফ্রেন্ডস কি হবে এখানে বলতো? আমরা কি পড়েছিলাম? আইদার অর, নাইদার নর, সেক্ষেত্রে আমরা কি বুঝতে পারছি? দুটোই কিন্তু ইকুয়াল। যদি বলতাম হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস, অ্যাকম্পানিড বাই হিজ ফ্রেন্ডস, তখন তার গুরুত্বটা বেশি থাকতো। প্রধানমন্ত্রী সাথে আরো অতিথি আছে, প্রধানমন্ত্রীর গুরুত্ব বেশি, তখন শুরু সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসতো। কিন্তু আইদার অর, নাইদার নর দুজনেই তো সমান, কারে প্রাধান্য দিব? যার বাসাটা ওই ইন্টারভিউ যিনি নিচ্ছেন তার বাসার কাছে, সেই একই এলাকায়, যে শব্দটা ভার্বের কাছে অবস্থিত তার, কোনটা বলো? হিজ ফ্রেন্ডস। তাহলে ভার্বটা কি হবে? প্লুরাল হয়ে যাবে, হ্যাজ ডান হবে না, হ্যাভ ডান হবে, ঠিক কিনা? বুঝে গেলাম। ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ মাই ফেভারিট ব্রেকফাস্ট। একটু আগে আমরা পড়েছিলাম একটা সুন্দর জিনিস, যে অ্যান্ড দিয়ে যদি কম্পাউন্ড সাবজেক্ট বোঝায়, আলাদা আলাদা বোঝায়, তখন সেটা প্লুরাল হবে। যেমন এক্সাম্পল কি ছিল? টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, কারণ সময়ও আলাদা, স্রোতও আলাদা, সেটা কিন্তু আলাদা আলাদা জিনিস, সেক্ষেত্রে আমরা প্লুরাল হিসেবে কাউন্ট করতে হবে। যখন বলছিলাম স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, কচ্ছপের একার ভিতরে দুইটা গুণ, সে একই সাথে স্লো, একই সাথে স্টেডি, দুইটা মিলে কিন্তু সিঙ্গুলার। এখানে খেয়াল করে দেখো, আমার ব্রেকফাস্ট সিঙ্গুলার জিনিস, সেখানে আইটেম ব্রেড অ্যান্ড বাটার অ্যান্ড এগ অ্যান্ড ভেজিটেবলস অ্যান্ড হোয়াট এভার ইট ইজ, সবগুলো মিলে ব্রেকফাস্টে গুণাবলী বুঝাচ্ছে না, একটা জিনিসের গুণাবলী বুঝাচ্ছে না, তাহলে এটা সিঙ্গুলার হয়ে যাবে। স্লো অ্যান্ড স্টেডির মতো, যে একটা মানুষ কচ্ছপ সাবজেক্ট, তার গুণাবলী হিসেবে স্লো অ্যান্ড স্টেডি অ্যান্ড ইন্টেলিজেন্ট অ্যান্ড চার্মিং অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট,
সবগুলা মিলে ওর একার গুণাবলী, এগুলো সব ব্রেকফাস্টের গুণাবলী। তাহলে কি হবে? ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, আমরা জানি ইচ মানেই হলো সিঙ্গুলার, তাহলে কি হবে? অবশ্যই সিঙ্গুলার বসবে, হ্যাজ এ পেন হবে। দেখি, হ্যাজ এ পেন, ঠিক আছে। neither they nor their sister dash done the work, either or, neither nor, দুই পক্ষই সমান সমান, প্রেফারেন্স দেব যে ভার্বের কাছে আছে, দেটা হলো প্লুরাল কিন্তু দূরে আছে, সিস্টার সিঙ্গুলার কিন্তু এটা ভার্বের কাছে আছে, তাহলে সিস্টারই প্রাধান্য পাবে। তাহলে কি হবে? হ্যাভ হবে না, হ্যাজ হয়ে যাবে, হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এভরিবডি, somebody, anybody, nobody, something, anything, nothing, সবগুলো ক্ষেত্রে এগুলো সিঙ্গুলার হিসেবে কাউন্ট হয়, আমরা এটা জানি। এভরিবডি হেটস আ লায়ার, পেরে গেলাম। পিপল ড্যাশ ফর প্রসপ্যারিটি, পিপলকে একটা কালেকটিভ নাউন, তাই না? তাহলে অবশ্যই জিনিসটা কি হবে? প্লুরাল হবে। পিপল আর প্রেইং ফর প্রসপ্যারিটি। আ পেয়ার অফ শুজ, এখানে আবার কি জানি বলতো? শুজ কিন্তু প্লুরাল, ঠিক কিনা? অনেকগুলো আম আছে, আলাদা আলাদা করে প্লুরাল। যখন আমি ডজেন হিসেবে বলছি তখন হবে এ ডজেন, 2 ডজেন্স, ঠিক কিনা? তখন কিন্তু 12টা আম মিলে 12টা মিলে একসাথে কাউন্ট হবে, ঠিক কিনা? সো যদি বলি ডজেন তাহলে সিঙ্গুলার, যদি 2-3টে ডজেন হয় তখন ডজেন্স, সেটা প্লুরাল। ঠিক একইভাবে আমি কিন্তু শুগুলাকে আলাদা আলাদা করে কাউন্ট করছি না, পেয়ার হিসেবে কাউন্ট করছি। যদি বলতাম পেয়ার্স তাহলে প্লুরাল হতো, কিন্তু একটা যেহেতু জোড়া তাহলে সেটা সিঙ্গুলার। A pair of shoes was bought for him. বুঝতে পারলাম তো জিনিসটা? 2টা জুতা আছে, 2 shoes, বাট আমি এটাকে একসাথে কাউন্ট করলাম পেয়ার হিসেবে, তখন আমার এককটা দেখতে হবে। যদি পেয়ার্স হয় তাহলে সেটা প্লুরাল, যদি একটা পেয়ার হয় তাহলে সিঙ্গুলার। 12টা জুতা ডজেন বললাম, যদি 1 ডজন হয় তাহলে সিঙ্গুলার, যদি ডজেন্স হয় 2 ডজন, 3 ডজন, 10 ডজন, তখন সেটা প্লুরাল। বুঝতে পারলাম? The committee dash approve the bill, কি হবে বলো? একটু আগে পড়েছিলাম কমিটি সবাই মিলে একত্রে সিদ্ধান্ত নিয়েছে, তখন কমিটিকে আমরা সিঙ্গুলার হিসেবে কাউন্ট করতে পারি। The committee has approved the bill. কিন্তু যদি কমিটির ভিতরে তারা একসাথে হতে পারছে না, তাদের ভিতরে গ্যাঞ্জাম হচ্ছে, একটা কমিটিতে অনেকজন মানুষ থাকে, তারা সবাই মিলে ডিভাইডেড হয়ে গেল, অনেকগুলা সাবজেক্ট হয়ে গেল না, এখন অনেকগুলা এন্টিটি, অনেকগুলা মানুষ আলাদা আলাদা, প্লুরাল হয়ে গেল, তখন the committee were divided in their opinion, তখন সেটা প্লুরাল। বুঝতে পারলাম? আসিফ ওয়ার্কস অ্যাজ ইফ, কি হবে? অ্যাজ দো বসুক, অ্যাজ ইফ বসুক, সবগুলো ক্ষেত্রে ওয়ার হয়ে যাবে, ঠিক কিনা? আই হলেও ওয়ার হতো, আসিফ হলেও ওয়ার হতো, সবগুলো ক্ষেত্রে ওয়ার হয়। যে এমন ভাবে হাঁটছে যেন সে খোড়া, বাস্তবে তো খোড়া না, কিন্তু হাঁটার ভান ধরেছে সে খোড়া, এই জন্য এরকম বুঝলে ওয়ার বসে। He ran fast lest, কি হবে? He should, he might miss the bus. I who dash your friend will help you. এখানে দেখো who, আমরা জানি who এর পরে is হয়, তাই না? Who is this? Who is going there? হতে হবে কে, কে ওখানে? Who is there? কিন্তু এখানে দেখতে হবে who বলতে কার কথা বোঝানো হচ্ছে। I, আমার কথা বোঝানো হচ্ছে, তাহলে অবশ্যই আমার সাথে am হওয়া উচিত, তাই না? I who am your friend will help you. সেই ব্যাপারটা আমরা অবশ্যই মাথায় রাখবো যে who যদিও বসানো হয়েছে, কিন্তু who বলতে কার কথা? আমার কথা, আমি। I হলে অবশ্যই am হয়, সুতরাং আমরা I who am your friend will help you. I'm looking forward to, কি হবে বলতো? prefer to, looking forward to, আমরা জানি to হলো ইনফিনিটিভ, শুধু যদি to থাকতো,
কিন্তু যখন লুকিং ফরওয়ার্ড টু কিংবা প্রেফার টু তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আমরা অ্যাপ্লিকেশনে প্রায় লিখি না যে আম হোপিং, আম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ, আম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ। সুতরাং এখানে কি হবে? আম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ। এখানে কি আছে? উইথ আ ভিউ টু, সেটার ক্ষেত্রে একই জিনিস। আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ আ ভিউ টু রিডিং দেয়ার। সুতরাং এখানে কিন্তু বোকামি করলে চলবে না, টু আছে তাহলে ইনফিনিটিভ ভার্বের বেস ফর্ম বসবে না, পুরোটা একসাথে কাউন্ট করতে জানতে হবে। উইথ আ ভিউ টু, লুকিং ফরওয়ার্ড টু, প্রেফার টু, তাই না? এগুলো একসাথে কাউন্ট করতে জানতে হবে এবং এগুলো পরে ভার্বের আইএনজি যুক্ত হয়। অলরাইট, গুড। এরপর কি আছে চলো দেখি। দে অ্যারাইভড হিয়ার আফটার, আমরা কি জানি? অতীতে দুটো কাজ ঘটেছে, যেটা আগে সেটা হবে পাস্ট পারফেক্ট, যেটা পরে ঘটেছে সেটা পাস্ট ইনডেফিনিট। হয় দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, অথবা ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। সো তোমার কোনটা আগে পাস্ট পারফেক্ট কোনটা পরে পাস্ট ইনডেফিনিট বোঝা দরকার নেই, বাক্যটা দেখো। তুমি যাওয়ার পরে তারা এসেছে, তারা আসলো পরে, তাহলে এটা পাস্ট ইনডেফিনিট হবে। আর তুমি তাহলে আগে গেছো, পাস্ট পারফেক্ট হবে, ইউ হ্যাড লেফট হবে, তাই না? ইউ হ্যাড লেফট। এখানে আবার দেখি হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর হি ড্যাশ, তার মানে রিটায়ার তো করলো, তার আগে বইটা লিখেছে। আগে হচ্ছে পাস্ট পারফেক্ট, পরে লিখেছে পাস্ট ইনডেফিনিট, বিফোর হি টায়ার্ড। পেরে গেলাম। আই উইশ, আই কি হবে? আই মেট ইউ। খুবই সিম্পল, আই উইশ আই মেট ইউ। তাহলে আমরা এটাও বুঝে গেলাম। এরপরে চলো দেখি 3/4 of the assignment dash been finished। আমরা এখানে কি পড়েছিলাম বলতো? ভগ্নাংশ যাই হোক না কেন, অর্ধেক হোক, 1/2, 4/3 হোক, 3/4, আমরা দেখবো যে সাবজেক্টটাকে একটা আম নাকি একাধিক আম, একটা অ্যাসাইনমেন্ট নাকি একাধিক অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট যেহেতু সিঙ্গুলার, তাহলে অবশ্যই এটাও সিঙ্গুলার হওয়া উচিত। 3/4 of the assignment has been finished। এই যে আরো একটা কমন ভুল আমরা সবাই করি, আরো বানান কি করি? এইটা লিখি সবাই, তাই না? লুজ। এটা মনে রাখবো, লুজ মানে কি? ঢিলা। ভাই এই 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 বেলটা পড়তে পারবো না, এটা প্যান্টটা লুজ হয়ে যায়, ঢিলা হয়ে যায়। কিংবা আমরা বলি রাবারটা বেশি আমরা করে টাইনো না, রাবারটা ঢিলা হয়ে যাবে, লুজ হয়ে যাবে। আর লস হলো নাউন, মানে কি? হারানো। আর লুজ হলো ভার্ব, মানে হলো হারিয়ে ফেলা। সবসময় আমরা ক্লিয়ার থাকবো এগুলো, আর যেন কখনো ভুল না হয়। লুজ মানে ভার্ব, হারিয়ে ফেলা। লুজ মানে অ্যাডজেক্টিভ, সেটা কি? ঢিলা। লস মানে হলো হারানো, সেটা হলো নাউন। ঠিক আছে? তাহলে ডোন্ট ড্যাশ ইউর ফোন, হারিয়ে ফেলো না, কি হবে? লুজ, টু লুজ ইউর ফোন। বুঝতে পারলাম তো? LSS লুজ মানে ঢিলা, LOSS লস মানে হলো ক্ষতি, আর LOSC লুজ মানে হারিয়ে ফেলা। আর যেন কোনোদিন ভুলটা না হয়। তোমরা সবাই বড় একটা স্ক্রিনশট নিয়ে রাখো এই জিনিসটার, কারণ প্রায় আমরা এই ভুলটা করে থাকি। ঠিক আছে, এরপরে দেখি দ্য কালার অফ আর আইস। বলেছিলাম প্রিপোজিশনের ক্ষেত্রে শব্দটা কোনটা? ব্লু কিসের কথা বলছে? কালার। কালারটা কি? সিঙ্গুলার, তাহলে কি হবে? ইজ ব্লু। খুবই সিম্পল। টু অ্যান্ড ট্রু, এখানে কি হবে বলতো? ওই যে মনে আছে টাইম অ্যান্ড টাইড, ওয়েট ফর নান, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। দুইজন কিন্তু একসাথেই কাজ করছে, দুইজন মিলেই কিন্তু 4 কে বানাচ্ছে। 4 এর গুণাবলী কি? 2 and 2, 4 সিঙ্গুলার। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, কচ্ছপের গুণাবলী কি? একই সাথে স্লো এবং স্টেডি। তাহলে একই জিনিসের ক্ষেত্রে যেহেতু বোঝানো হচ্ছে, তাহলে এরও সিঙ্গুলার হবে, মেক্স 4। নেম অ্যান্ড ফেম, ওয়ান্স এগেন আমার লক্ষ্য কোনটা কোনটা? নেম, ফেম দুইটাই। আরো যদি 100টাও থাকতো, সবগুলো হচ্ছে আমার লক্ষ্য। গোল সিঙ্গুলার, তাহলে নেম এন্ড ফেম ইজ মাই গোল। বুঝলাম? দ্য পুয়ার
গরিব কি একজন না অনেকজন, সব দরিদ্ররা মিলে তারা হ্যাপি না। The poor are not happy always. Either you or I, আমরা কি জানি either or neither nor এর ক্ষেত্রে যে ভার্বের কাছে থাকে তারটাই হবে। Either John or his friends dash going to join, এই যে যেহেতু his friends টা কাছে প্লুরাল হবে, are going to join the party. The mother with her 2 daughters, কি হবে বলো তো? accompanied by, in addition to, besides, তারপর ওই যে প্রধানমন্ত্রী সাথে এরা আছে। The mother with her 2 daughters, main importance মা, সাথে দুইটা তার কন্যা আছে, তাহলে মাটাই গুরুত্ব পাবে, has হয়ে যাবে, তাই না? has left the place. Everything dash done to help them, কি বলেছিলাম? thing, এটা সিঙ্গুলার, body, one, সিঙ্গুলার না? someone, no one, anybody, somebody, everything, something, nothing, anything. মূল শব্দটা যেহেতু সিঙ্গুলার, তাহলে তুমি সিঙ্গুলার হিসেবে কাউন্ট করবা everything has been done to help them. অনেক and not I কি হতে পারে? আচ্ছা, এখানে খেয়াল করব, মনে আছে? The thief rather than his family is to blame, অর্থাৎ তার ফ্যামিলি না বরং চোরটা। এখানে এটাই বলেছে অনেক এবং আমি না, যাকে এটার জন্য দোষী হিসেবে সাব্যস্ত করা যেতে পারে, তাই না? তাহলে কি হবে বলতো? অনেক আমি না, কিন্তু অনেক দোষী সাব্যস্ত হবে। তাহলে ভার্বটা কি হওয়া উচিত? অনেককে কেন্দ্র করে হওয়া উচিত না? অনেক and not I is considered to be guilty. বুঝতে পারলাম? Yes, এটা বেশ কঠিন ছিল, বাট আমরা তো বুঝে গেলাম এখন জিনিসটা। Many a child, বেশ কঠিন, খেয়াল করব। মেনি চাইল্ড হলেই কি হয়ে যেত? প্লুরাল হতো, চিলড্রেন। কিন্তু এ চাইল্ড, মেনি এ চাইল্ড, মেনি এ টাইমস, মেনি এ মেন, যাই বলি মেনির পরে এ যুক্ত হলে জিনিসটা সিঙ্গুলার হয়ে যায়। আমরা দেখব মেনি এ চাইল্ড হ্যাজ লাইক দ্য গিফট। এটা অনেকেই কিন্তু ভুল করতাম, তাই না? আজকে শিখে গেলাম, এরপর আর ভুল হবে না। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, কি ছিল? অনেকগুলো বন্ধু, কিন্তু তার ভিতরে শুধু একজন আসবে আজকে, সিঙ্গুলার হবে, is হয়ে যাবে, is coming here today. 2/3 of the students, 2/3, 1/3, half কিচ্ছু যায় আসে না। কার কথা বলছি? স্টুডেন্টস। স্টুডেন্টস বহু বচন, তাহলে অবশ্যই এটাও বহু বচনই হবে, তাই না? Yes, are present today. The news, শেষে এস থাকলে প্লুরাল না, খবর শব্দটা সবসময় সিঙ্গুলার, সুতরাং কি হবে? is fake. Would that I, would that থাকলে সাধারণত কি হয়? could go হয়। যদি আমি সেখানে যেতে পারতাম, would that I could go there, would that I could say it, would that I could do it, যদি বলতে পারতাম মুখ ফুটে, তাহলে যে যদি যেতে পারতাম সেখানে, এটা মনে রাখবো would that এর পরে could go হয়। Food dash for the survival of every living being. এখন দেখো, বলতে পারো ফুড বলতে তো অনেক রকম খাবারই হতে পারে, তাহলে প্লুরাল হওয়া উচিত, কিন্তু না, খাদ্য সিঙ্গুলার, তাই না? যদি বলতে হচ্ছে আম, জাম, কাঁঠাল, লিচু আলাদা আলাদা করে, তখন হয়তো ভাবতাম সিঙ্গুলার না প্লুরাল, কিন্তু খাদ্য জিনিসটা তো সিঙ্গুলার, অর্থ জিনিসটা তো সিঙ্গুলার, তাহলে ফুড is required for the survival of every living being. Coffee and tea served in the evening. And তুমি বলো এটা কি হওয়া উচিত? কফি এন্ড টি দুইটা আলাদা আইটেম না? এমন যদি একসাথে মিশিয়ে দিচ্ছে, একই জিনিসের ভিতরে কফি আছে, টিও আছে, যে তখন আমরা বলতে পারতাম যে ভাই এটা সিঙ্গুলার হিসেবে কাউন্ট করব, কিন্তু এখানে আলাদা আলাদা আইটেম। কফি এন্ড টি সার্ভড ইন ইভিনিং। তুমি হয়তো কফি খেয়েছো, হয়তো চা খাও নাই, অথবা দুইটাই খেয়েছো, অথবা কোনোটাই খাও নাই। সো আলাদা করে যেহেতু জিনিসটা দেওয়া হচ্ছে, তাহলে অবশ্যই প্লুরাল হওয়া উচিত। কফি এন্ড টি ওয়ার সার্ভড ইন দি ইভিনিং। তাহলে আমরা সুন্দর মতো শেষ করে ফেললাম রাইট ফর্মস অফ ভার্বস। একদম খুঁটিনাটি নিয়ম ধরে ধরে পড়ে তারপর আবার কি করলাম?
তারপর 50টা খুব পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ, আনকমন, কনফিউজিং, জটিল যা যা আছে সবগুলো দেখলাম। রাইট ফর্ম ভার্বস এর সাথে আবার ন্যারেশনের বেশ ভালো মিল আছে। সেখানে কিন্তু ভার্ব নিয়ে কাজ হয়, যে ভার্বগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে সেগুলো আমরা দেখব। সুতরাং আমি জানি ইটস আ ভেরি লেন্থি ক্লাস, তোমরা হয়তো অনেকে এতক্ষণ ধরে পড়লাম, হ্যাঁ একটু তো কষ্ট হচ্ছে, আমিও বুঝি, বাট এখন যদি কনসেন্ট্রেশন ব্রেক করে ফেলি তাহলে কিন্তু আসলেই এতক্ষণ যেগুলো পড়েছি মাথা থেকে বেরিয়ে যাবে। সো ফ্লোতে থাকতে থাকতে, কিছু সিনেমা থাকে না একটু লম্বা হয়, তো এখানে ক্লাসটা একটু লম্বা, বাট আমরা এখন ন্যারেশনটা একবার যদি এখন দেখে ফেলতে পারি তাহলে দেখবা এটা নিয়ে আর ভয়টা থাকবে না। ন্যারেশন ইজ ভেরি সিম্পল, জাস্ট কিছু রুলস মাথায় থাকতে হয়, এন্ড সেটা এখন আমরা দেখে নিব, যেটা রাইট ফর্ম ভার্বস এর ক্ষেত্রে দেখলাম, যেন আমরা কোনোদিন এটা ভুল না করি। ওকে, সো লেটস বিগিন। চলো দেখি, এইসব পড়া কোনো দরকার নাই। ন্যারেশন মানে হলো স্টোরি টেলিং, কোন একটা কথা বলা। যেমন ধরো আমি বললাম আমি পরীক্ষায় ফার্স্ট হব, তুমি শুনে বললা তাশফিক ভাইয়া বলেছে সে পরীক্ষায় ফার্স্ট হবে। আমি যখন নিজে বলছি ডাইরেক্ট স্পিচ, সরাসরি, আর যখন আরেকজন আমার কথাটা বলছে সেটা ইনডাইরেক্ট স্পিচ, ও বলেছে ও নাকি পরীক্ষায় ফার্স্ট হবে। দ্যাটস ইট, দ্যাটস অল দেয়ার ইজ টু। এই যে ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ, তাই না? যে হুবহু যখন কোটেশন মার্ক দিয়ে একদম ও যেটা বলেছে অক্ষরে অক্ষরে সেটা যখন আমরা উল্লেখ করি, ডাইরেক্ট স্পিচ। হি সেড টু হিজ ফ্রেন্ড আই লাইক সুইটস ভেরি মাচ। আর ডাইরেক্ট স্পিচের মধ্যে দুইটা অংশ থাকে, রিপোর্টিং এন্ড রিপোর্টেড। চলো একটা কমন সেন্স খাটাই। যখন আমরা দেখি যে খবর নিউজ চ্যানেলে যে এরকম মাইক ধরে বলে না যে আম জন, আম রিপোর্টিং টু ইউ, যে কথাটা বলছে সে হলো রিপোর্টিং, ঠিক কিনা? এই যে রিপোর্টিং। আর যে কথাটা বলা হচ্ছে, যে জন বললে এটা এটা হয়েছে, রিপোর্টেড। জন যেটা করেছে, জন যেটা বলেছে, এটা রিপোর্টেড স্পিচ। খুব সিম্পল। আর কোথায় পার্থক্যটা হয়? রিপোর্টিং স্পিচের পরে একটা কমা বসে, রিপোর্টেড স্পিচ পুরোটা কোটেশন মার্কের ভিতরে আবৃত থাকে। এই যে আমরা দেখে ফেললাম, তোমরা একটু দেখে নাও ব্যাপারটা, আমার মনে হয় না বুঝানো কিছু আছে। হি সেড টু হিজ ফ্রেন্ড, এটা রিপোর্টিং, যে রিপোর্টটা করছে, যে কথাটা বলছে। রিপোর্টেড কি হবে? আই লাইক সুইটস ভেরি মাচ, তাই না? ইনডাইরেক্ট স্পিচ কি বলতো? এই যে এখানে আমরা একটু আগে বলেছিলাম, চলো আমরা দেখে নেই। যখন সে নিজের সরাসরি কথাটা বলছে, কোটেশন মার্ক দিয়ে রিপোর্টিং, রিপোর্টেড স্পিচ আলাদা করে ইয়ে করে দেয়া আছে, তখন সেটা ডাইরেক্ট স্পিচ। আর ইনডিরেক্টটাই হলো যখন সেটা আরেকজনের মুখে বলা হচ্ছে, সরাসরি তার কথা না। তাশফিকা সেড আই উইল স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য এক্সাম, আমি নিজে বললাম। আর আরেকজন বলবে কি, তাশফিকা সেড দ্যাট হি উড স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য এক্সাম, তাই না? তখন সেটা আরেকজনের কথা হয়ে গেল, ইনডিরেক্ট স্পিচ হয়ে গেল। এইবার এখানে হাবি জাবি অনেকগুলা রুল দেয়া আছে, এগুলো পড়ার কোনো দরকার নাই। কেন? তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো, কিন্তু আমরা একটু পরে এগুলো ব্যাখ্যা করে করেই বুঝাবো। এই জন্য যে সবসময় মুখস্থ না করে, এই যে ডেফিনিশন, রুলস, এগুলো মুখস্থ না করে তুমি ব্যবহার করবা, এক্সারসাইজ করবা, প্র্যাকটিস করবা, তখন দেখবা যে হ্যাঁ, নাও ইট মেক সেন্স। সবগুলো দেখবা যেগুলো মুখস্থ করার কোনো দরকার নেই, সামনে গেলে আমরা বুঝতে পারবো, একটা একটা করে সবগুলো শেখা হয়ে যাবে। চেঞ্জেস অফ ওয়ার্ডস, এটা খুবই ইম্পর্টেন্ট। সবাই একটা স্ক্রিনশট নিয়ে নাও, কারণ এটা তোমার অনেক কাজে আসবে। এবং জিনিসটা আমি ব্যাখ্যা করে বুঝাবো। ধরো ক্যান কেন কুড হলো, টুডে কেন দ্যাট ডে হলো। তুমি চিন্তা করে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর আজ থেকে 100 বছর আগে বললেন আই উইল নাও ইট ব্রেকফাস্ট, আমি এখন ব্রেকফাস্ট খাবো। কিন্তু এখন যদি আমি কথাটা বলি অতীত হয়ে গেল না, তাহলে কি নাও বললে হবে? সেজন্য আমি বলবো দেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে তখন তিনি ব্রেকফাস্ট খাবেন, তাই না? ঠিক একইভাবে টুমোরো কেন নেক্সট ডে, ইয়েস্টারডে কেন প্রিভিয়াস ডে, লাস্ট মান্থ কেন প্রিভিয়াস মান্থ। রবীন্দ্রনাথ 200 বছর আগে বলেছিলেন, আচ্ছা এত বছর আগে তিনি ছিলেন না, ধরো 100 বছর আগে বলেছিলেন যে আই উইল গো টু শান্তিনিকেতন টুমোরো, আমি আগামীকাল শান্তিনিকেতনে যাব। কিন্তু এত বছর পরে জিনিসটা তো অতীতে,
টুমোরো তো ভবিষ্যতে, তিনি কেমনে আবার আগামীকাল শান্তিনিকেতনে যাবেন? তাই আমরা ক্লিয়ার করে বলে দিই, রবীন্দ্রনাথ বলেছিলেন তিনি শান্তিনিকেতনে যাবেন দ্য নেক্সট ডে, তিনি পরদিন যাবেন। বুঝতে পারলাম যে কেন ডাইরেক্ট স্পিচটা ইনডিরেক্ট এইভাবে চেঞ্জ হয়। বুঝে গেলাম, কিন্তু সবাই স্ক্রিনশট নিয়ে রাখি, এগুলো মাথায় রাখতে হবে, এগুলো কোনোভাবেই ভুল করা যাবে না। যেমন মাস্ট যে হ্যাড টু হয়, অনেকেই কিন্তু আমরা খেয়াল রাখি না, খেয়াল রাখতে হবে। শ্যাল যে শুড হয়ে যায় অনেক সময়, মাথায় রাখতে হবে কিন্তু। চলো তাহলে এইবার আমরা শুরুতে দেখলাম শব্দগুলো কি কি চেঞ্জ হয় ডাইরেক্ট থেকে ইনডিরেক্টে। এবার টেন্সের মাধ্যমে আমরা একটু বুঝে নেই, খুবই সিম্পল, কিন্তু এইটা বুঝে ফেললেই আমাদের ন্যারেশন মোটামুটি 90% ডান। শুরুতে কি কি শব্দ চেঞ্জ হয়ে দেখেছি, এবার টেন্সের চেঞ্জটা দেখবো। আমাদের মোটামুটি টেন্স ন্যারেশনে আর কোনো রকম প্যারা থাকবে না। টেন্স তো আমরা জানি, আলাদা করে বলা তো কিছু নাই, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, সেখানে আবার ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। চলো তাহলে দেখি। মনে রাখবো প্রেজেন্ট মানে কি বর্তমান, ঝামেলা টামেলা খুব একটা নাই, সহজে সহজে হয়ে যাবে। ওই যে মনে আছে বলেছিলাম না যে সবকিছু ইন্টারকানেক্টেড, সেখানে কি ছিল, হি টক্স অ্যাজ ইফ হি নিউ নাথিং। বাম দিকে প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে ডান দিকে ফার্স্ট ইনডেফিনিট, আর হি টকড অ্যাজ ইফ হি হ্যাড নোন নাথিং। বাম দিকে যদি পাস্ট ইনডেফিনিট থাকে, ডান দিকে হয়ে যায় পাস্ট পারফেক্ট। ঠিক সেটাই দেখতে পাচ্ছি এখানে, যেহেতু পাস্ট ইনডেফিনিট, এটাও পাস্ট ইনডেফিনিটে হয়ে যাবে, কোনো ঝামেলা নাই। কেমন, হি সেড দ্যাট হি রোট আ লেটার। প্রেজেন্টের ক্ষেত্রে এরকম, পাস্টের ক্ষেত্রে কি হয়ে গেল দেখো, এখানে পাস্ট ইনডেফিনিট, এখানে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। কেমন, ঠিক আছে। এখন আমরা একদম একটা একটা করে শুরু করি। সিম্পল প্রেজেন্ট টেন্স, হি সেড আই রাইট আ লেটার। তিনি বলেছিলেন আমি চিঠি লিখেছি। তো এটা আরো 10 বছর আগে বলেছেন, তো অতীত হয়ে গেল না? রাইটটা তাহলে রোট হয়ে যাওয়া উচিত না? এক্স্যাক্টলি, রাইট হয়ে গেল রোট। প্রেজেন্ট কন্টিনিউয়াস, তিনি বলেছিলেন আমি খাচ্ছি, সেটা 20 বছর আগে খেয়েছিলেন, তাহলে কি হবে, পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাওয়া উচিত, হি ওয়াজ রিডিং। ঠিক একইভাবে প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে পাস্ট পারফেক্ট, আই হ্যাভ, শি হ্যাড। খুবই সিম্পল। প্রেজেন্ট পারফেক্ট ওয়ান্স এগেন, হ্যাভ বিন ওয়ার্কিং, হ্যাড বিন ওয়ার্কিং, কোনো কাহিনী নাই। তারপরে প্রেজেন্ট টেন্সটা খুবই ইজি, পাস্ট টেন্স একটু একটু ঝামেলা শুরু। খেয়াল করো, অতীতে যদি দুটো কাজ ঘটে, যেটা আগে ঘটেছিল সেটা কি হবে, পাস্ট পারফেক্ট, এই যে, তাই না? আর যেটা পরে ঘটেছিল সেটা পাস্ট ইনডেফিনিট। সিম্পল। এখানেও দেখো ওয়াজ রিডিং অলরেডি পাস্টে আছে, যেটা আগে ঘটেছিল কি হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাড বিন রিডিং। বুঝলাম? এরপর চলো দেখি পাস্ট পারফেক্ট। দেখো তুমি প্রেজেন্ট ইনডেফিনিটকে পাস্ট ইনডেফিনিটে নিতে পারো, বাট অলরেডি আবার পাস্ট ইনডেফিনিটকে পাস্ট পারফেক্টে নিতে পারো। যেটা অলরেডি পাস্ট পারফেক্ট, তারপর আর কোথায় নিবা বলো? এরপর তো নেওয়ার কোনো জায়গা নাই। সুতরাং এই ক্ষেত্রে নো চেঞ্জ। কেমন, নো চেঞ্জ। এখানে আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বিষয়টা বুঝাই, আমি একটা ভিডিও দেখছিলাম, ওই যে পুশ আপ দেয় না, বুক ডাউন বলে, পুশ আপ বলে, তুমি যদি প্রতিদিনই 50টা করে পুশ আপ দাও তাহলে কি হবে? আমরা যখন ব্যায়াম করি তখন আমার শরীরে মাসল ফাইবার গুলো কিন্তু ছিঁড়ে যায়, তার মানে শরীরের একটা ড্যামেজ হয়। তারপর যখন আমরা খাওয়া দাওয়া করি, ভালো মতো পুষ্টিকর খাবার খাই, প্রোটিন খাই, রাতে ঘুমাতে যাই, তখন সেই ছিঁড়ে যাওয়া মাসল ফাইবার গুলো আবার নতুন করে তৈরি হয়, এবং শরীর বুঝে যায় যে না, আমার এই মাসল ফাইবার দিয়ে তো হচ্ছে না, ছিঁড়ে যাচ্ছে, আরো শক্ত করে, আরো মজবুত করে, আরো বড় করে, সুদৃঢ় করে বানানো উচিত। তখন সে আরো বেটার ওয়েতে মাসল ফাইবার তৈরি করে, তখন আমাদের মাসল ম্যাস হয়, তাই না? যে আগে শুকনা ছিলাম, এখন একটু মাসকুলার হয়ে গেছি। আর তুমি যদি প্রতিদিনই একই ব্যায়াম করো, জাস্ট একদম একই ব্যায়াম, শুরুতে কয়েকদিন মাসল ফাইবার ছিঁড়বে, তারপর দেখবে যে ভাই এত একই কাজ করে, তোমার শরীর সয়ে গেছে, তখন নতুন করে কিন্তু আর তোমার বডিটা গ্রো করবে না। এই জন্য কি বলে, তুমি ব্যায়াম করবা, আবার একটু রেস্ট দিবা শরীরকে। 2 দিন ব্যায়াম করলে 1 দিন রেস্ট দাও, 3 দিন ব্যায়াম করলে 1 দিন রেস্ট দাও। এবং শুধু তাই না, আরো কি বলে, প্রতিদিন একই ব্যায়াম করলে পরের দিন বাইসেপের ব্যায়াম করলে হবে না,
একদিন বাইসেপ করলো, একদিন ট্রাইসেপের করো, একদিন লেগ ডে রাখো, পায়ের ব্যায়াম করো, একদিন চেস্টের ব্যায়াম করো, একদিন শোল্ডার ট্র্যাপিজয়েড বলে ট্র্যাপের ব্যায়াম করো, মানে ডাইভার্সিফাই ইউর এক্সারসাইজেস। ঠিক সেরকম ভাবে প্রতিদিন পুশ আপ দিলে যেরকম একটা পর্যায়ে রেজাল্ট থাকে না, ওই প্রেজেন্টকে আমরা পাস্ট ইনডেফিনিটে দিলাম, পাস্ট ইনডেফিনিট পাস্ট পারফেক্টে নিলাম, এরপর আর চেঞ্জ করা যাচ্ছে না। পাস্ট পারফেক্টে থেকে যাবে, ঠিক আছে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থেকে যাবে, নো চেঞ্জ। ফিউচারের ক্ষেত্রে কি হবে? ভাই এটা তো ভবিষ্যৎকালের কথা, এটা অতীতে কেমনে হবে? রবীন্দ্রনাথ বলেছিলেন কালকে শান্তিনিকেতনে যাব, ভবিষ্যতের কথা বলেছিলেন, কিন্তু এখন তো সেটা অতীত হয়ে গেল। সুতরাং কথাটা আমরা ভবিষ্যৎ বুঝানোর জন্য শ্যালটাকে করে দেব উড, ঠিক আছে? শুট করব না। এই যে এইটা একটা ছোট্ট ভুল, এটা হতে পারে কোনো ক্ষেত্রে হতে পারে, তবে সাধারণত হয় না কখনো। শ্যাল থাক উইল থাক, সেটা কিন্তু উডই হয়। কেমন? কারণ শুট মানে তো এটা একটা মডেল ভার্ব, যা মানে উচিত, ঠিক কিনা? সুতরাং সাধারণত শ্যাল থেকে শুট হয় না, শ্যাল উইল সবগুলো কিন্তু উডই হয়। ঠিক আছে, তাহলে আমরা ফিউচার টেন্স তো বুঝলাম, আই শ্যাল হেল্প ইউ, শি উড হেল্প মি। এইবার তাহলে চলো আমরা দেখি টাইপস অফ ন্যারেশন সেন্টেন্সেস। শুরুতে আমরা কি শব্দ কি কি চেঞ্জ হয় ডাইরেক্ট থেকে ইনডিরেক্টে। নাও হয়ে যায় দেন, ইয়েস্টারডে হয়ে যায় প্রিভিয়াস ডে, উইল শ্যাল হয়ে যায় উড, সেটা আমরা বুঝলাম। এবার আমরা দেখব তারপরে কি দেখেছিলাম টেন্সের মাধ্যমে, যে প্রেজেন্ট ইনডেফিনিটটা হয়ে যায় পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট হয়ে যায় পাস্ট পারফেক্ট, ফিউচার ইনডেফিনিট ওই যে শ্যাল উইল থাকলে উড হয়ে যাচ্ছে। এইবার আমরা যে বাক্যের মাধ্যমে দেখি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি, 5 রকমের আছে আমরা জানি, সবই জানি আমরা। তারপরে ছোট্ট করে তোমরা একটু দেখে নাও, এটা ব্যাখ্যা করে কিচ্ছু নাই, সবচেয়ে সিম্পল বেসিক জিনিস। দেখেছি সবাই? ঠিক আছে, অ্যাসার্টিভ নর্মাল সেন্টেন্স, ইন্টারোগেটিভ প্রশ্নবোধক, ইম্পারেটিভ কি আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, অবজেক্টিভ কি অবজেক্টিভ হলো যখন আমরা দোয়া করি, কোনো একটা কামনা করি, প্রার্থনা করি। এক্সক্লামেটরি মানে হলো বিস্ময়বোধক, ঠিক কিনা? এইবার আসলে এগুলো ব্যাখ্যা করা কিচ্ছু না, আমরা এক্সারসাইজ করলেই বুঝে যাব। শি সেড টু মি আই ওয়াজ ইল। চলো না কমন সেন্স কাটাই। আই বলতে কার কথা বোঝানো হয়েছে? তার কথা, শি। দেখতে পাচ্ছি এখানেও পাস্টে আছে, এখানেও পাস্টে আছে, তাহলে কি হবে? দুইটাই যদি পাস্ট থাকে, যেটা আগে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট, ওয়াজ হয়ে যাবে হ্যাড বিন। শি টোল্ড মি দ্যাট শি হ্যাড বিন ইল, তাই না? এখানে আরো একটা ব্যাপার, সে এবং টেল, দুটো ব্যাপারে পার্থক্য কথা, দুটা মানেই তো বলা। সাধারণত যখন অবজেক্ট থাকে তখন টেল বসায়। হি টোল্ড মি, আই টোল্ড ইউ টু ওয়েট, মাই মাদার টোল্ড মি নেভার টু লাই, ঠিক কিনা? আর যখন অবজেক্ট থাকে না তখন সাধারণত সে হয়। হ্যাঁ, তুমি চাইলে হি সেড টু মি, মাদার সেড টু মি বলতে পারো, বাট অবজেক্ট থাকলে সবসময় টেল হয়, আর সেটা অবজেক্ট থাকলে সাধারণত আমরা দেই না। কেমন? তখন টোল্ড করে ফেলি, টেল করে ফেলি। আর যদি অবজেক্ট না থাকে তাহলে শুধুই সে হয়। যেমন মাই মাদার সেজ দ্য ওয়ার্ল্ড ইজ বিউটিফুল, আইনস্টাইন সেড whatever he said, কোনো একটা সাইন্টিফিক সূত্র আর কি, তাই না, যে E = mc স্কয়ার। সে সুতরাং যখন অবজেক্ট নাই তখন সে হয়, যখন অবজেক্ট আছে সে টেল দুটাই হতে পারে, তবে টেল দেয়াটা প্রেফারেবল। হি সেড আই ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে, চেঞ্জ কি কি হবে বলো তো? আই কার কথা? তার কথা, হি হয়ে যাবে। এটাও পাস্ট, এটাও পাস্ট, তাহলে কি হবে? পাস্ট পারফেক্ট হবে, হ্যাড বিন অ্যাবসেন্ট ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে। হি সেড দ্যাট হি হ্যাড বিন অ্যাবসেন্ট দ্য প্রিভিয়াস ডে। ইমরান সেড টু মি আই ওয়াজ ইল, আই মানে ইমরান, হি নামটা যেহেতু ছেলের, ওয়াজ হ্যাড বিন, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন ইল। উই ওয়ার রিডিং বুকস, দে হ্যাড বিন রিডিং বুকস, তাই না? সেড দ্যাট, খেয়াল করে দেখো এখানে কিন্তু সেড সেডই রয়ে গেছে। কেন? কারণ অবজেক্ট নাই, কাকে বলছে এটা উল্লেখ করা নাই, সেই জন্য
যেভাবে ছিল সেড সেটা সেডই থেকে গেল। লাস্টটা তো বুঝে গেলাম, I was eating rice, he had been eating rice. এইবার চলো আরো দেখি। The man said to me, do you know where he lives? The man asked me if I knew where he lives. এখানে আমরা কি খেয়াল রাখবো বলতো? সাধারণত দুই ধরনের প্রশ্নবোধক বাক্য হয়। বাংলায় এটাকে আমরা বলতে পারি কি ভার্সেস কি। আমি যদি বলি তুমি কি খেয়েছো, তুমি কি খেয়েছো, যদি কি হয় তাহলে এটা ইয়েস নো হলো, আর যদি কি হয় এটা ডেসক্রিপটিভ। তার মানে কি বলতো? তুমি কি খেয়েছো? হ্যাঁ খেয়েছি, না খাইনি, শেষ। তুমি কি খেয়েছো? এই তো ভাই রসমালাই খেলাম, সাথে চমচম, সাথে ইলিশ মাছের মাথা খেলাম, সাথে খিচুড়ি খেলাম বেগুন ভাজা দিয়ে। ডেসক্রিপটিভ। সো যখন আমাদের প্রশ্নটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, তখন আমরা ইফ অথবা ওয়েদার দিয়ে দিব। ইফ অথবা ওয়েদার, ওয়েদার বানানটা অনেক ঝামেলা, দরকার নেই, ইফ দিয়ে দেই। তারপরে আস্ক মি ডু ইউ নো ওয়্যার হি লিভস, ইয়েস নো। যদি বলতো যে ওয়্যার হি লিভস, তখন আমার ব্যাখ্যা করে বলতে হতো ভাই এই তো এখান দিয়ে সামনে যাবেন, ওখানে পশ্চিম দিকে একটা গলিতে ঢুকলে ওই দিক দিয়ে এখান দিয়ে পেয়ে যাবেন, তাই না? সো যেহেতু ইয়েস নো কোয়েশ্চেন, ইফ হয়ে যাবে। ইফ আই নো ওয়্যার হি লিভড। The man said, do you know who I am? The man asked me if whether I knew who he was. Rahman said to Shamim, do you hear me? Once again, yes, no. এই যে দেখো এখানে যেহেতু দুইটা আলাদা সাবজেক্ট আছে, হি বললে না বুঝা যায় না কার কথা বোঝানো হচ্ছে। তাই আমরা যদি মেনশন করে দিই নামটা, শামীম শুনতে পাচ্ছে কিনা রহমানের কথা, সুন্দর লাগে না? এভাবে লিখলে কিন্তু মার্কটা একটু বেশি আসে। বুঝে গেলাম। এই যে এখানে WH কোয়েশ্চেন, ইয়েস নো কোয়েশ্চেন। WH মানে কি বিস্তারিত ব্যাখ্যা করেছে। ওয়্যার হি লিভস, কখন মানে কোথায় সে থাকে। ইয়েস নো কোয়েশ্চেনটা হলো কি, যে ভাই হ্যাঁ অথবা না, তাই না? সেক্ষেত্রে আমরা ইফ অথবা ওয়েদার দিয়ে করে ফেলতে পারি, খুব ইজি। এগুলো আসলে আমরা মুখেই বলে ফেলেছি, এগুলো দেখানো তেমন কোনো দরকার নেই। আমরা সামনে আগাই। ওয়ান্স এগেন, ইম্পারেটিভ সেন্টেন্সে কি আছে? কোনো কিছুই না, জাস্ট হলো বাক্য দেখে আমরা একটু আন্দাজ করে নিব। তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো। এটা বাক্য দেখে আমরা আন্দাজ করে নিব যে এখানে গিয়ে আদেশ করলো, অর্ডার, কমান্ড, উপদেশ দিল, সাজেস্ট, অ্যাডভাইস, এই জিনিসটা আমরা আন্দাজ করে নিতে পারতে হবে। চলো দেখি এক্সাম্পল। হি সেড টু মি প্লিজ গিভ মি আ পেন। যেহেতু প্লিজ বলেছে তাহলে রিকোয়েস্ট হতে পারে, তাই না? হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম আ পেন। Dad said to my brother, work hard to succeed. বাবা যখন বললেন, বাবা তো রিকোয়েস্ট করেন নাই, প্লিজ বলেন নাই, তাহলে হয়তো অ্যাডভাইস বলেছে, তাই না? আমার মনে এটাই হবে, অ্যাডভাইস মাই ব্রাদার টু ওয়ার্ক হার্ড টু সাকসিড। পূজা said to Rama, do not touch my things. তাহলে কি হলো? অনুরোধ করলো, রিকোয়েস্ট করলো না, আদেশ করেছে। তাহলে বলতে পারি asked Rama, ordered Rama, অথবা forbade Rama not to touch her things। দেখি, forbade Rama to touch her things। হ্যাঁ, এখানে আমি ইচ্ছা করে বললাম forbade not to। এটা মাথায় রাখতে হবে। ক্লাসে আমরা একটু আগে দেখেছিলাম যে ডিসকাস এরপরে কিন্তু অ্যাবাউট হয় না। কেন হয় না? ডিসকাস মানেই হলো টক অ্যাবাউট, তাহলে ডাবল হয়ে যায় না ডিসকাস অ্যাবাউট বললে? সো ডিসকাস এর পর অ্যাবাউট হয় না। ফরবিড মানেই হলো নট টু, আই অর্ডার নট টু। তাহলে পূজা ফরবিড রূপা মানে পূজা অর্ডার রূপা নট টু টাচ হার থিংস। তাহলে অলরেডি ফরবিডের ভিতরে নট টু আছে, আলাদা করে কি নট বলা দরকার আছে? নাই। তাহলে ফরবিড হিম নট টু গো দেয়ার এটা বলা যাবে না, ফরবিড টু গো দেয়ার এটা বলতে হবে। যেমন থাকে না যে দেয়ালে পোস্টার লাগানোর জন্য নিষেধ করা হলো, আমরা কিন্তু বলতে পারবো না পোস্টার না লাগানোর জন্য নিষেধ করা হলো, তখন মাইনাসে মাইনাসে পজিটিভ হয়ে যাবে। তাই বলবো পোস্টার না লাগানোর জন্য আদেশ করা হলো, পূজা অর্ডার রূপা নট টু টাচ হার থিংস, অথবা পোস্টার লাগানোর নিষেধ করা হলো, ফরবিড রূপা টু টাচ হার থিংস। আর কখনো ভুল হবে না আশা করি।
He said to her, please don't cry. He requested her not to cry. এটা তো আমরা দেখেই বুঝে যাচ্ছি। The manager said to the employee, do your work right. ম্যানেজার তো আর একদম বাবা একটু করো না কাজটা রিকোয়েস্ট করবে না, সে অর্ডার করবে। অর্ডার কিংবা কমান্ডেড দ্য এমপ্লয়ি টু ডু হিজ ওয়ার্ক রাইট। মে অথবা উইশ, ওয়ান্স এগেন তোমার ভালো লাগলে তুমি প্রে দিতে পারো, তুমি উইশ দিতে পারো, তাই না? হোপ দিতে পারো, তিনটাই দেয়া যায়, এটা কোনোটাই ভুল হবে না, তোমার যেটা ভাল লাগে। দ্য ম্যান সেড টু দ্য ওল্ড ম্যান, মে ইউ লিভ আ লঙ্গার লাইফ। সে ইচ্ছা পোষণ করলো যে সে যেন বেশি দিন বেঁচে থাকে। আর প্রিস্ট মানে কি, আমাদের যেরকম ইমাম, হিন্দু বৌদ্ধ ধর্মের পুরোহিত, খ্রিস্টান ধর্মের প্রিস্ট যাজক, তো তারা তো দোয়া করে, সুতরাং সেখানে প্রেড দ্যাট দ্য গড মাইট ব্লেস হিম অর হার, সেটাই বললে ভালো হয়, তাই না? এইবার দেখি কি কি আছে। দ্য ম্যান সেড টু দ্য ওল্ড ম্যান, মে ইউ লিভ আ লঙ্গার লাইফ। উইশড দিতে পারি আমরা, সেকেন্ডটাতে প্রে দিতে পারি প্রিজ যেহেতু। শি সেড টু মি, ওয়ান্স এগেন উইশ দিয়ে দিলাম। মারা আবার দোয়া করে, সো মাদার প্রেড, মাদার হোপড, মাদার উইশড। সো তোমার যেটা ভাল লাগে সেটাই দিবা কমফোর্টেবলি, কোনো প্যারানার কিছু নাই। এক্সক্লামেটরি সেন্টেন্সে খুবই সিম্পল, আমাদের শুধু শব্দগুলো দিয়ে বুঝতে হবে যে অ্যালাস মানে কি দুঃখের বিষয়, ম্যাটার অফ সরো, ম্যাটার অফ গ্রিফ। তারপর ধরো যে ব্রাভো, হ্যাঁ ধরো যে আর কি বলতে পারি আমরা, ফাই, ম্যাটার অফ শেম, হুরে, ম্যাটার অফ জয়। এই শব্দগুলো আমাদের জানা থাকতে হবে যে কোনটা দিয়ে কি বোঝানো হচ্ছে। যদি এটা বলতে পারি তাহলে কিন্তু হয়ে গেল। চলো এক্সাম্পল দেখি। এই যেখানে একটা লিস্ট করে দিয়ে দেয়া আছে। হুরে কি বলতে পারি, জয় কিংবা হ্যাপিনেস, কিংবা খুব জয়ফুল, খুব আনন্দ, খুব এক্সাইটমেন্ট। অ্যালাস মানে কি সরি, রিগ্রেট, তাই না? তারপর যদি বলি হোয়াট হাউ, হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ, হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, কি সুন্দর পাখি, কত সুন্দর একটা পাখি, তাই না? তখন সারপ্রাইজ কিংবা ওয়ান্ডার। ফাই মানে হলো যে ডিসগাস্ট, অ্যাঙ্গার, কন্টেম্পট, শেম, শেমটাই বেশি প্রচলিত। ব্রাভো মানে কি যে ব্রাভো, বাঘের বাচ্চা। অ্যাপ্লড করলো, প্রেস করলো, কমেন্ট করলো। কমান্ড মানে হলো অর্ডার করা, কমেন্ট মানে হলো সুপারিশ করার মতো, প্রশংসা করার মতো। চলো দেখি একটা একটা করে, খুবই সিম্পল। হি সেড, আলাস মাই ক্যাট ডাইড। কি হবে এখানে? অবশ্যই বোঝানো হচ্ছে দুঃখজনক কিছু, তাই না? তাহলে কি হবে? অবশ্যই এক্সক্লেমড উইথ সরো। এক্সক্লেম মানে কি একদম চিৎকার করে ওঠা। She said, how beautiful the night sky looks. So যে হোয়াট কিংবা হাউ হলে ওয়ান্ডার কিংবা সারপ্রাইজ, ঠিক কিনা? এটাও জানি আমরা। The man said, what an intelligent brain he has. Once again, wonder কিংবা সারপ্রাইজ। The commander said to them, bravo, বাঘের বাচ্চা। তাহলে applauded, commended, তাই না? Woman said to them, fie, go away from here. তাহলে কি হবে? অবশ্যই ব্যাপারটা হবে যে shame, অ্যাঙ্গার, কন্টেম্পট, খুব ঘৃণা কিংবা খুব তাচ্ছিল্য, খুব অবজ্ঞা করে বলল। বুঝে গেলাম। এই যে এখানে দেখতে পাচ্ছি একটা একটা করে দেয়া আছে। বিরাট কোহলি বলল হুরে, কিন্তু সে তো বিশ্বকাপে হেরে গেছে, সুতরাং পরে কিন্তু সেটার মানে জয় থাকে না, হুরে থাকে না, পরে সেটা দুঃখের বিষয় হয়ে গেছে। রিনা সেড অ্যালাস, তাহলে এক্সক্লেম সরো। মাদার সেড মে আল্লাহ ব্লেস ইউ, প্রেড দিতে পারি, উইশ দিতে পারি, হোপ দিতে পারি, ফর মাই ওয়েল বিং, তাই না? অথবা বলতে পারি যে আল্লাহ মাইট ব্লেস মি, সেটাও বলতে পারি। এগুলা ব্যাখ্যা করে কিচ্ছু নাই। দ্যাট বসে, এটা আমরা সবাই জানি, তাই না? এগুলা এমনি জাস্ট খুবই সিম্পল জিনিস। আচ্ছা এখানে কি আছে? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ আমরা একটু দেখছি, তাই তো? হ্যাঁ, আমরা যদি মাল্টিপল সেন্টেন্স ইউজ করি তখন জিনিসটা কি হবে বলতো? বাম দিকে যদি দেখি, দ্য টিচার সেড টু মি, ইউ ক্যান স্টপ রিডিং, ইউ মে রিড টুমরো। সো তাহলে এটা কি ভালো হয় না? আমি যদি ব্যাখ্যা করে করে বলি, দ্য টিচার টোল্ড মি, যেহেতু অবজেক্ট আছে আমি, তাই অবজেক্টের জন্য টোল বসলো। টোল মি দ্যাট আই কুড স্টপ রিডিং। হ্যাঁ, যে দেন দেখলাম যদি বলি যে নাও, তুমি দেন না লিখলেও কোনো ক্ষতি নাই। তিনি আরো বললেন, হি অ্যাডেড দ্যাট আই মাইট রিড দ্য নেক্সট ডে, অথবা কি হতে পারে অলসো, ফার্দার, এগেন, যেটা ভালো লাগে আমরা সবগুলাই দিতে পারি। কেমন? ঠিক আছে। ইয়েস দেয়া থাকলে আমরা বলতে পারি হি সেড ইয়েস, কিন্তু এটা খ্যাত শোনায়।
আরো সুন্দর কি হয় বলতো, যদি আমরা বলি রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ, ইতিবাচক। যেমন ধরো যখন তোমরা কেউ যদি মিলিটারিতে যাও, স্যার বোমা কি ফেলবো? হ্যাঁ ফেলো, একটু ক্লিয়ার হওয়া দরকার, এত বড় একটা ব্যাপার ঘটবে। স্যার আর ইউ অ্যাফার্মেটিভ? ইয়েস আই অ্যাম পজিটিভ, কিংবা ইয়েস আই অ্যাম অ্যাফার্মেটিভ, যে একদম ক্লিয়ার। কিংবা স্যার ওকে ওকে মানে আমরা কি দিব না? না দিবা না। স্যার শিওর? ইয়েস নেগেটিভ। এইভাবে আমরা লিখি ন্যারেশনে। আরিক asked me, have you done your task? I said yes. Arik asked me if I had done my task. I replied in the affirmative. তাই না? তাহলে সুন্দর শোনা গেল। অথবা বলতে পারি I said I had, কিন্তু তুমিই বলো যে সেকেন্ডটা একটু খ্যাত শোনা গেল না? যদি বলে I replied in the affirmative, শুনতে কিন্তু আরো সুন্দর লাগে, জিনিসটা আরো ভাল লাগে। সো অবশ্যই সেই ক্ষেত্রে আমরা এভাবেই করব যে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। ঠিক একইভাবে চলো আমরা এটা দেখি। এখানে কি হবে? এখানে অবশ্যই যখন ফাতিহা বলল নো, আমরা সুন্দর করে বলতে পারি ফাতিহা রিপ্লাইড ইন নেগেটিভ। একটু দেখে নেই। অথবা বলতে পারি রিপ্লাই দ্যাট শি ওয়াজ নট, বা ঝামেলা, সো রিপ্লাই ইন নেগেটিভ বললে ইজি হয়। খুবই সিম্পল, বুঝে গেলাম, আশা করি কনফিউশন নেই। স্যার যদি থাকে, এখন দেখো যে স্যার এটাকে আমরা বলতে পারি রেসপেক্টফুলি। স্যার না বলে যদি বলতো এই ছাগল, তখন তো ব্যাপারটা রেসপেক্টফুলি হতো না, তাই না? সো যে কোনো ধরনের সম্বোধনে আমরা বলতে পারি স্যার বলে বলো অ্যাড্রেসিং অ্যাজ স্যার, ছাগল বলে বলো অ্যাড্রেসিং অ্যাজ ছাগল, দোস্ত বলে বলো অ্যাড্রেসিং অ্যাজ দোস্ত, হেই চাইল্ড বাচ্চা বলে ডাকছে বলবো অ্যাড্রেসিং অ্যাজ চাইল্ড। সেটা ইজি। হ্যাঁ, দেখো উপরে লিখে দেওয়া আছে যে ইনডিরেক্ট স্পিচে অ্যাড্রেসিং অ্যাজ স্যার ইউজ করতে পারি। অথবা স্পেসিফিকলি যদি স্যার বলে, স্যারের জায়গায় রেসপেক্টফুলি আমরা ইউজ করতে পারি। এক্সাম্পল দেখে ফেলি। দ্য স্টুডেন্ট সেড টু হিজ টিচার, স্যার আই নিড দ্য অ্যান্সার শিটস। তাহলে কি বলতে পারি? ইজি। যে কোনো সম্বোধনে অ্যাড্রেসিং অ্যাজ সেটা ইউজ করতে পারি। দ্বিতীয় এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি উত্তরে অ্যাড্রেসিং দ্য টিচার অ্যাজ স্যার, দ্য স্টুডেন্ট সেড দ্যাট হি নিডেড দ্য অ্যান্সার শিটস। এখানে আরো সুন্দর হয় না? দ্য স্টুডেন্ট সেড দ্যাট হি, এটা পরে ব্র্যাকেটে আমরা স্টুডেন্ট ব্র্যাকেটে লিখে দেই কিংবা এস লিখে দেই। শুধু এস লিখলে কিন্তু বোঝা কঠিন হবে। স্যার বুঝেছেন, স্টুডেন্ট বুঝেছে, তো স্টুডেন্ট লিখে দেই। অথবা আমরা উপরেরটাতেও বলতে পারি the student told the teacher respectfully that he needed the answer sheets. এখানে কি করতে পারি? আরো সুন্দর করার জন্য আমরা এখানে ব্র্যাকেটে স্টুডেন্ট লিখে দিলাম। তাহলে আমার লেখাটা আরো ভালো লাগলো দেখতে। খুব সিম্পল। সো স্যারের সাথে রেসপেক্টফুলি হয়, এই ঝামেলায় যাওয়ার দরকার নাই। কারণ যদি দোস্ত বলে তখন তো রেসপেক্টফুলি হবে না, তখন কি দিবা? চিয়ারফুলি। ছাগল বলে কি দিবা? নেগলেক্টফুলি, ডিসরেসপেক্টফুলি। ওই ঝামেলায় না গিয়ে সহজে আমরা করে ফেলি অ্যাড্রেসিং অ্যাজ, এটা বসিয়ে দিব। যে কোনো ক্ষেত্রে আমরা এটাই দিয়ে দিব। ওকে, নিয়মটা আরেকবার দেখে নাও, তারপর আমরা সামনের ইয়েতে যাব। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি। এইবার তাহলে সামনে দিয়ে গুড বাই থাকলে কি হয় বলতো? এখানে ব্যাখ্যা করে সুন্দর করে লিখে দেয়া আছে জিনিসটা। গুড বাই থাকলে আমরা দিয়ে দিব বেইড। কেমন? বিড অথবা বেইড দিয়ে দিব, তারপর বাকিটা হয়ে যাবে। আর গুড মর্নিং, গুড ইভিনিং এগুলোর ক্ষেত্রে উইশ। তাহলে শুধু গুড বাই শেষে বাই আছে, তাহলে বিড হয়ে গেল। আর অন্য যে কোনো গুলো ক্ষেত্রে উইশ দিয়ে দিব। খুবই সিম্পল, বুঝে গেলাম। এরপর এখানে একটা কাহিনী আছে। পূর্ণাঙ্গ সেন্টেন্স না থেকে যদি সেন্টেন্সের অংশ থাকে, তাহলে আমরা কি করব? যে নিজেরাই কমন সেন্স খাটিয়ে জিনিসটাকে ব্যাখ্যা করতে হবে। এটা কিন্তু অনেক কঠিন একটা বাক্য। ইউ হ্যাভ সার্ভ মি আ গুড মিল, হাউ মাচ টু পে ইউ, আই সেড টু দ্য ওয়েটার। তাহলে আমি দুইটা বাক্য বলেছি। সাধারণত পরপর দুটো লাইন থাকলে কি করি? অলসো, অ্যাডেড, ফার্দার, এই জিনিসগুলো আমরা অ্যাড করে দেই, ঠিক কিনা? 450 টাকা
এনিথিং ইজ অল রাইট। ওরা কিন্তু বলে দেয় না যে কে কথাগুলো বললো। যদি এমন হতো 450 টাকার পরে ফুল স্টপ, তাহলে মনে করতাম যে ওয়েটার বলেছে। তো প্রশ্নবোধক যেহেতু, তাহলে মনে হয় যে আমিই বুঝি জিজ্ঞেস করলাম যে ভাই 450 দিলে হবে? তখন ও বললো যে এনিথিং ইজ অলরাইট, যেটাই দেবেন সেটাই ভালো। তাহলে আমরা ওইভাবেই লিখলাম, I told the waiter that he had অথবা she had served me a good meal. তারপর যেহেতু আরো একটা কথা বলেছি তাই অ্যাড করলাম, I also asked him how much I should pay him. তারপর আরো যেহেতু বললাম, I further asked him if 450 টাকা would do অথবা was sufficient, would মানে কি বলতে পারি যে would satisfy. He replied that anything was all right. সে বলল যে সবকিছুই ঠিক আছে। এবার চলো দেখি, যদি তোমাকে বলে নাই দেখে না, তাও বলেছিল যে আমি ওয়েটার, কারো কথা না থাকলে আমি স্পিকার লিসেনার এটা বলতে পারি। যেমন দেখো, আর ইউ প্লেইং টুমরো? ইয়েস, আই উইল প্লে টুমরো আফটারনুন। এখন কথাটা কি সাকিব আল হাসান আর তামিম ইকবালের মধ্যে হচ্ছে, নাকি ধরো যে বিরাট কোহলি আর অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্সের মধ্যে হচ্ছে, নাকি তুমি আর তোমার বন্ধু এদের ভিতরে হচ্ছে? আমরা তো জানি না। সুতরাং নিজেরাই বানাবি স্পিকার অ্যান্ড লিসেনার। খেয়াল করে তো আমরা কিন্তু এল এস এগুলো সুন্দর করে বুঝিয়ে দিয়েছি যে কার কথা বোঝানো হচ্ছে, তাই না? দ্য স্পিকার আস্কড দ্য লিসেনার ইফ হি, অথবা ব্র্যাকেটে লিখবো শি। এইখানে একটা ব্যাপার খেয়াল রাখবো, আমরা হি অথবা শি এটা আমরা এইভাবে লিখতে পারি অথবা এভাবেও লিখতে পারি। তো এটা একটু পাকনামি হয়ে যায়, তাই না? এত শর্টকাট দরকার নেই, পুরো রূপটা লিখি, সেটা সুন্দর দেখাবে। কেমন? তাহলে বুঝে গেলাম, the speaker asked the listener if he was playing the next day. The listener replied in the affirmative and said that he would play the next afternoon. ঠিক আছে। এইবার তাহলে আমরা একটু দেখি বোর্ডের কোয়েশ্চেন সলভ করার চেষ্টা। খুবই ইজি, আমরা সবাই পারবো, ভয় পাওয়ার কিচ্ছু নাই। ঢাকা বোর্ডে 2019-এ এসেছে। আমরা একটু দেখি, সবাই প্রশ্নটা একবার পড়ি, নিজেরা খাতায় লিখে সলভ করার চেষ্টা করি। যদি আমরা পারি, হ্যাঁ, নিজেরা একবার খাতায় লিখে ফেলি, সবাই খাতাটা নেই, তারপর আমরা উত্তরটা ব্যাখ্যা করে করে পড়ব। কেমন? 2 মিনিট সময় দিচ্ছি। লিখছি তো সবাই? লিখতে হবে কিন্তু। সবাই খাতায় লিখো পুরাটা, এবং পুরাটাই লিখবা, না হলে কিন্তু মানে অর্ধেক লিখলে না বোঝা যায় না, বুঝছো? ঠিক আছে, এবার তাহলে আমরা অ্যান্সারটা দেখে ফেলি। চলো। The ticket seller asked the stranger respectfully where he liked to go. এই যে এখানে হি বলবো না শি বলবো আমরা কিন্তু জানি না, সুতরাং দুইটাই মেনশন করে দিলে ভালো, তাই না? স্ট্রেঞ্জার, আচ্ছা যেহেতু স্যার বলেছে, তাহলে লেডি যদি বলতো বলতে পারি তখন মহিলা বুঝাতো। তবে আমরা একটা ব্যাপার মাথায় রাখবো, আজকাল কিন্তু আলাদা করে ম্যাডাম বলে না, সব ক্ষেত্রেই স্যার বলে। ইন্টারভিউ বোর্ডে গিয়ে যদি কোনো মানে মহিলা থাকেন, তুমি কিন্তু ম্যাডাম বলবে না, তুমি স্যার বলবে, এটা স্ট্যান্ডার্ড। আজ দি স্ট্রেঞ্জার রেসপেক্টফুলি, কেন? স্যার বলেছে, রেসপেক্টফুলি। কিংবা অ্যাড্রেসিং অ্যাজ স্যার, দ্য টিকেট সেলার আস্কড ওয়্যার হি অথবা শি লাইক টু গো। দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট হি লাইক টু গো টু কক্সেস বাজার, তাই না? How many tickets do you need? Obviously, a ticket seller জিজ্ঞেস করেছে। The ticket seller asked the stranger how many tickets he needed. I will buy 5, এটা তো অবশ্যই stranger বলেছে। He replied অথবা she replied, but the stranger replied that he or she would buy 5 tickets. তারপর এটা বললো এত টাকা লাগবে। The ticket seller told him to take these tickets. He added that he also said that he further said that they would cost 3,000 টাকা। এখানে খেয়াল করো, দিস টিকেটস সেটা কিন্তু কি হয়ে গেল? দোজ টিকেটস হয়ে গেল। ছোট ছোট অনেকগুলো চেঞ্জ কিন্তু হচ্ছে, এগুলো আমরা মাথায় রাখবো। সবাই বুঝলাম তো? আশা করি সবাই বুঝেছি। এবার আরেকটা করি কুমিল্লা বোর্ডের, এটাও কিন্তু সবাই খাতা নিয়ে বসি, নিজেরা পুরোটা লিখে লিখে সলভ করার চেষ্টা করি, তারপর আমরা ব্যাখ্যা করে করব। সবাই দেখলাম, সলভ করার চেষ্টা করি একবার।
কাদের ভিতরে কথা হচ্ছে, স্কুল টিচার আর স্টুডেন্ট বা বয়, তাই না? Why are you loitering here and there now? Are you in trouble? দুইটা কথা একসাথে স্কুল টিচার বললেন, তাহলে কি বলতে পারি? The school teacher asked the boy why he was loitering here and there. Then he also asked him, তাই না? The teacher also asked him if he was in trouble. বলতে পারি। তারপর ছেলেটা বলল যে he was loitering because he had nobody to take care of him. তারপর কি হলো? The school teacher asked him, কি বলা যেতে পারে এখানে আমরা? If he felt hungry. আমরা জানি yes no question হলে if অথবা whether হয়, তাই না? If he, the boy, felt hungry. The boy replied in the affirmative. ওই যে একটু সুন্দর শোনায়, তাই না? Replied in the affirmative and said that he was feeling very hungry then. দেখি উত্তরটা। আশা করি সবাই পেরেছি, কঠিন কিচ্ছু নাই। যখন একাধিক বাক্য একসাথে বলি অলসো, এগেন, ফার্দার এগুলো অ্যাড করে দিব, আর অবশ্যই এগুলো মেনশন করে দিব যে কার কথা হি বলে কি টিচার নাকি বালক বুঝে কিন্তু কঠিন হয়ে যায়। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারলাম। এইবার তাহলে সামনে আগাই। হ্যাভ ইউ লার্নড ইউর লেসন্স? আবার চেষ্টা করি সলভ করার। এই করে সলভ করলে মাত্র 3টা, হ্যাঁ, আশা করি তোমাদের ন্যারেশন নিয়ে আর কোনো রকম ভয় থাকবে না। আমরা লাইন বাই লাইন করি। আরমানের সাথে বাবার কথা হচ্ছে, তাহলে কি বলতে পারি? ফাদার asked Arman if he had learned his lessons. প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে আরমান তো না বললো, কি বলতে পারি বলো তো? আরমান replied in the negative and said that he had forgotten. তখন বাবা কি হলো? খুব দুঃখ পেল, দ্যাটস ভেরি ব্যাড, তাই না? ফাদার told him that that was very bad. দিস হয়ে যায় দ্যাট, দ্যাট কিন্তু দ্যাটই থাকে। তারপর সে আরো জ্ঞান দিল। হি অ্যাডেড দ্যাট, হি ফার্দার সেড দ্যাট, হি অ্যাডভাইসড হিম, তাই না, টু বি মোর কেয়ারফুল অ্যাবাউট হিজ প্রিপারেশন ফর দ্য এক্সামিনেশন। এবং বাবা আরো কি বললো যে বাই ডুইং সো হি কুড মেক এ গুড রেজাল্ট। লাস্টে আরমান তার বাবাকে ধন্যবাদ জানালো। আরমান থ্যাংক হিজ ফাদার very much for his timely advice. তার সুন্দর উপদেশের জন্য ধন্যবাদ জানালো। দেখে ফেলি। Father asked Arman if he had learned his lessons. Arman replied in the negative and said that he had forgotten. Father told him that that was very bad. খেয়াল করে দেখেছো দুইবার দ্যাট এসেছে, যে কেন এসেছে? told him এর পরে দ্যাট তো আসবে, ইনডিরেক্ট যেহেতু করছি। আর এইটা হয়ে গেছে that's very bad, say that. ঠিক আছে? তারপর he added that he had to be more careful about his preparation for the examination and by doing so he could make a good result. এখন ওরা কিন্তু এখানে সুন্দর করে এটাকে অ্যাড করে দিয়েছে। তুমি চাইলে আলাদা বাক্য করতে পারো, এখানে ফুল স্টপ দিয়ে he further added that by doing so সেভাবেও লিখতে পারো। ঠিক আছে, এবার আরো একটা দেখি। এখন আমরা একটু ফাস্ট করে ফেলি, কারণ আমার মনে হয় যে মোটামুটি ন্যারেশনে যে কনফিউশন ছিল আমরা কিন্তু বুঝে গেছি। তো চাইলে লিখতে পারো, না লিখলেও ক্ষতি নাই। আমরা এখন ঝটপট করে সলভ করে ফেলবো। কথা হচ্ছে কার ভিতরে? বিড়াল এবং মুরগির ভিতরে। A cat and hen. A cat, hearing that a hen was laid up sick in her nest, paid her a visit of condolence and said, condolence মানে কি? সমবেদনা জানানো, তাই নাকি? অসুস্থ হলে আমরা দেখতে যাই, সান্ত্বনা দেই, সেটা। তাহলে আমরা কি করব? প্রথম লাইনটা যা আছে তাই কিন্তু থাকবে, কিছুই চেঞ্জ হবে না, শুধুমাত্র কথাগুলা চেঞ্জ হয়, তাই না? কোটেশন মার্কে ডাইরেক্ট স্পিচটা চেঞ্জ হয়। তাহলে লিখবো প্রথম লাইন তো যা আছে তা, কন্ডোলেন্স পর্যন্ত লিখলাম। তারপর লিখতে পারি and asked her, ব্র্যাকেটে হেন, হেন যেহেতু মুরগি তাহলে তো হার, তাই না, ফেমিনিন। ডিয়ারলি হাউ শি ওয়াজ, যেহেতু মাই ডিয়ার, কিংবা বলতে পারি অ্যাড্রেসিং দ্য হেন অ্যাজ ডিয়ার, এটাও বলতে পারি, তাই না? কিংবা বলতে পারি ডিয়ারলি আস্কড হার হাউ শি ওয়াজ। আরো জিজ্ঞেস করেছে আমি কি করতে পারি, হোয়াট ক্যান আই ডু ফর ইউ। হি অলসো আস্কড হার, হি ফার্দার আস্কড হার হোয়াট হি কুড ডু ফর হার।
তাই না? আবারও জিজ্ঞেস করেছে only tell me is there anything in the world that I can bring for you? তাহলে কি হবে? He again asked her to tell him if there was anything in the world that he could bring for her. তখন কি হবে? মুরগি থ্যাংক ইউ দিল। The hen thanked the cat. She requested him to be good enough to leave her. কেন? Do you be good enough to leave me and I have no fear but I shall soon be well? বিড়াল থাকলেই তো পুরো মুরগি ভয় পায় বেশি, সো সে তো অর্ডার করবে না, অত সাহস পাবে না। ডু ইউ বি গুড ইনাফ, মানে তুমি কি অতখানি ভালো হবে, আমাকে এখানে একটু থাকতে দাও, হ্যাঁ তুমি এখান থেকে চলে যাও, সেটাই বলছে। সো তোমার লেখার টোন পড়ে বুঝতে হবে যে এখানে অর্ডার করলো নাকি রিকোয়েস্ট করলো। তুমি রিকোয়েস্ট না করে আস্কড দিতে পারো, তাহলে আরো কোনো ঝামেলা থাকলো না। আস্কড হিম, তাই না? হিম লিখে আমরা আবার ব্র্যাকেটে ক্যাট, যদি এখানে মেনশন করার দরকার নেই, কারণ ক্যাট মেল, হিম, আর হেন হলো ফিমেল, হার, এটা বুঝাই যাচ্ছে, সো এখানে কনফিউশনের জায়গা নেই, তারপরে লিখে দিলে ভালো। তাহলে তো পেরে গেলাম, ইজি ছিল, তেমন কোনো ঝামেলা নাই। আরো একটা দুইটা দেখি, বরিশাল বোর্ডের একটা দেখি। ওয়ান্স এগেন আমার সাথে আমার মায়ের কথা হচ্ছে, প্রথম লাইনটা রিটার্নিং হোম যা আছে তাই থাকবে। রিটার্নিং হোম মাই মাদার, কি বলতে পারি? টোল্ড মি, যেহেতু অবজেক্ট আছে আমি, তাহলে তো টোল্ড মি হয়ে যাবে। মাই প্রগ্রেস ইন স্টাডিজ ওয়াজ ভেরি স্লো, তারপর সে আরো অ্যাড করেছে, শি অ্যাডেড দ্যাট আই অলওয়েজ মুভড অ্যাবাউট উইথ এ গ্রুপ অফ মাই ফ্রেন্ডস, তাই না? তারপর মা আরো বলেছে, শি আস্কড মি, বা আমরা বলতে শি ফার্দার আস্কড মি ইফ আই ওয়াজ আইডলিং অ্যাওয়ে, অথবা ওয়েদার আই ওয়াজ আইডলিং অ্যাওয়ে মাই টাইম উইথ দেম। তারপর সে এগেন আস্কড মি, ফার্দার আস্কড মি ইফ আই কুড নট বি মোর সিরিয়াস, তাই না? লাস্টে হলো যে আমি বলবো যে আই রিপ্লাইড দ্যাট আই ওয়াজ সরি এন্ড আই উড অ্যামেন্ড মাইসেলফ। খুবই সিম্পল, এখানে শুধু যে এগেন সেড দ্যাট, ফার্দার আস্ক দ্যাট, এগুলো অ্যাড হয়েছে, আর কিছু কিন্তু চেঞ্জ হয় নাই। এখানে একটা ইন্টারেস্টিং শব্দ হলো আইডল। আইডল মানে হলো সামবডি ইউ ফলো, একদম প্রতিমা বা মানে পছন্দ করার মতো, ইন্ডিয়ান আইডল, যে বাহ সে গান গাবে সবাই শুনবে। আর আইডল মানে হলো অলস, একদম এই আইডলের অপোজিট বলতে পারো ওই আইডল। ঠিক আছে, এইবার আরো একটা দেখি, এটা একদম লাস্ট, সুতরাং আমি জানি যেগুলো করতে করতে মাথা একদম ইয়ে হয়ে যাচ্ছে, বাট প্রমিস এটাই লাস্ট। সবাই আরেকবার ওয়ান লাস্ট টাইম চেষ্টা করি, পারি কিনা, খাতা একটু লিখি, তারপরে কিন্তু ক্লাস শেষ, সুতরাং আর প্যারা নাই। Whose picture is it? I asked. A little girl's, of course, said grandmother. তাহলে আমার সাথে আমার গ্র্যান্ডমাদারের কথা হচ্ছে। তাহলে কি হলো? আমি শুরুতে আমার গ্র্যান্ডমাদারকে জিজ্ঞেস করলাম, I asked my grandmother whose picture it was, ঠিক কিনা? তারপর দাদি বললেন, a little girl's, of course. Grandmother replied, it was of course a little girl's picture. Can't you tell? কি হলো? তিনিই কিন্তু আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি বলতে বুঝতে পারো নাই, তাই না? তাহলে আমরা বলতে পারি she asked me if I could not tell that. তারপর আমি কি বলবো? আমি বলছি yes I know her, এই কথাটা কিন্তু আমি বললাম। তাহলে বলবো I replied in the affirmative and asked her if she had known the girl. হ্যাঁ, আচ্ছা, তারপর কি হলো? But she was a very wicked girl and I shouldn't tell you about her. তখন গ্র্যান্ডমাদার বলল, Grandmother replied in the affirmative and said that she had known her, but she had been a very wicked girl and should not tell me about her. চলো একটু দেখি, প্রথম লাইন বাই লাইন একটু ধরি। Whose picture is it? I asked grandmother whose picture it was. ঠিক আছে, এই লাইনটা সঠিক। Grandmother replied that it was of course a little girl's picture. ঠিক আছে, এটাও বুঝলাম। Can't you tell? Yes, but did you know the girl? She asked me if I could not tell that. Can't you tell? I could not tell that. I replied in the affirmative and asked her if she had known the girl. আমি তো চিনি, তুমি কি চিনো? জিজ্ঞেস করলাম। Grandmother replied in the affirmative, আবারও এই লাইনটাই আসলো, and said that she had known her. যেহেতু past, কথাটা পাস্টে হচ্ছে, দুটো পাস্টের পাস্ট পারফেক্ট হয়ে যাবে। But she had been a very wicked girl
and should not tell me about her. তাহলে কি হলো? মোটামুটি আমরা কিন্তু আজকে রাইট ফর্ম অফ ভার্বস আর ন্যারেশন যা যা ছিল সবগুলো কভার করে ফেললাম। অনেক লম্বা একটা ক্লাস, অনেক অনেক কিছু একসাথে পড়তে গিয়ে মাথা একদম হয়তো কি বলবো শর্ট সার্কিট হয়ে যেতে পারে, বাট এই ক্লাসটার পরে ইনশাল্লাহ এই যে রাইট ফর্ম অফ ভার্বসে এতগুলো নিয়ম আছে সেটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না। ন্যারেশনের ক্ষেত্রে আমরা কি কি দেখেছি? শুরুতে দেখেছি শব্দ কিভাবে চেঞ্জ হয়, ডাইরেক্ট থেকে ইনডিরেক্টে যায়, নাও হয়ে যায় দেন, টুমরো হয়ে যায় নেক্সট ডে, উইল শ্যাল হয়ে যায় উড, অনেকগুলো বড় লিস্ট ছিল না? ওটা ভালো করে দেখবো। তারপর আমরা কি দেখেছিলাম? টেন্সের চেঞ্জটা, তাই না? যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, সেখানে খুবই সিম্পল ছিল। প্রেজেন্ট থাকলে হচ্ছে পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট থাকলে হচ্ছে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট থাকলে নো চেঞ্জ, এরপরে চেঞ্জ হওয়া পসিবল না, সেটাও দেখেছিলাম। ফিউচারের ক্ষেত্রে উইল শ্যাল হয়ে যায় উড, ব্যাস বাকিগুলো কিন্তু যা ছিল তাই। তারপর আমরা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ সেভাবে দেখলাম, তাই না? যদি ইয়েস নো কোয়েশ্চেন হয় তখন কি হয়? ইফ, ওয়েদার। আর যদি নর্মাল ডব্লিউএইচ কোয়েশ্চেন হয়, ওয়াই, ওয়্যার, হাউ, হুইচ, তখন আমরা হচ্ছে যে ওইভাবে করে রেখে দিয়েছি। ইম্পারেটিভের ক্ষেত্রে কি ছিল? বাক্যটা দেখে বুঝতে হবে কি অর্ডার করলো, রিকোয়েস্ট করলো, কমান্ড করলো, তাই না? প্লিজ বললে আমরা রিকোয়েস্ট দিচ্ছি। তারপর যখন বাবা বলছে সন্তানকে তখন সাজেস্ট, অ্যাডভাইস দিচ্ছি। বাবারা বললে পরামর্শ, অ্যাডভাইস, বন্ধু বললে সাজেশন, তাই না? এরকম দিচ্ছি। তারপর অফিসের বস, ম্যানেজার, সেনাবাহিনী কমান্ডার বললে অর্ডার কিংবা কমান্ডেড দিচ্ছি, সেটা পেরে গেলাম। অপটেটিভে কি ছিল? দোয়া করা, আশা করা, আকাঙ্ক্ষা করা, প্রার্থনা করা, সেটা কি ছিল? উইশ, হোপ, প্রে, যেটা ভালো লাগে দিই। মা যখন বলে তখন দিলাম উইশ অথবা প্রে। ইমাম সাহেব কিংবা পুরোহিত কিংবা যাজক, প্রিস্ট যখন বলে তখন প্রে। বন্ধু বললে উইশ, এরকম করে দিয়ে দিলাম। এক্সক্লামেটরিতে কি ছিল? লিস্ট ছিল না? হুরে, ইট ইজ এ ম্যাটার অফ জয়। অ্যালাস, ইট ইজ এ ম্যাটার অফ সরো, ইট ইজ এ ম্যাটার অফ গ্রিফ। ব্রাভো, ইট ইজ এ ম্যাটার অফ অ্যাপ্লড। হোয়াট, হাউ, ইট ইজ এ ম্যাটার অফ ওয়ান্ডার, সারপ্রাইজ, তাই না? ফাই, ইট ইজ এ ম্যাটার অফ শেম, সেগুলো দিয়ে করেছি। তাহলে মূলত এগুলো করলেই কিন্তু হয়ে গেল আমাদের। লাস্টে আরো কিছু নিয়ম ছিল যে যদি একাধিক বাক্য হয় তখন আমরা কি করি? এগেন, ফার্দার, অলসো, এগুলো অ্যাড করেছিলাম। তারপর আর কি ছিল? গুড বাই থাকলে বিড হয়, বেইড হয়। আর গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং হলে উইশ হয়। আর কি ছিল? যদি আমাদের দিয়ে দেয়া না থাকে সাবজেক্টকে, অবজেক্টকে, কে কার সাথে কথা বলছে, তখন স্পিকার, লিসেনার, এগুলো অ্যাড করি। এরকমই কিন্তু ন্যারেশনে ঘুরে ফিরে এই কয়টা রুলই আছে, সবগুলো আজকে আমরা দেখে ফেললাম। লিখার সময় আমরা এইটা মাথায় রাখি, ওইটা মাথায় রাখি না, তখন ভুলটা হয়ে যায়। কিংবা সবসময় কিন্তু বলে দেয় না যে আমি বললাম এটা, তুমি বললো ওটা। মাঝে মধ্যে সরাসরি একটা পরে ডায়ালগ দিয়ে দেয়, তখন পড়ে বুঝতে কে কোন কথাটা বলেছে। আমি ওয়েটারকে বললাম খাবার খুব ভালো ছিল, তারপর বললাম তোমাকে কত টাকা দিব, 450 টাকা দিলে কি হবে কিনা, সে বললো এনিথিং ইজ অল রাইট। বলে নাই কিন্তু কোন কথাটা কে বলছে, কমন সেন্স খাটিয়ে ফ্লোটা বুঝে নিতে হবে কনভারসেশন, তাই না? সেগুলো একটু প্র্যাকটিসের বিষয়, এই জন্য আমরা এতগুলো প্র্যাকটিস করলাম, বোর্ডে যেগুলো এসেছিল, বাট দেখলে সবাই কিন্তু পারছি। সুতরাং ভয় পাওয়ার কিছু নাই। আই রিয়েলি হোপ দ্যাট ইউ উইল ডু ভেরি ওয়েল ইন দ্য এক্সাম। এগুলো নিয়ে কত মার্ক ছিল? বেশ ভালো একটা অ্যামাউন্টের মার্ক কিন্তু গ্রামারে। এখানে একেবারেই ভুল করা যাবে না, নট ইন এ বোর্ড এক্সাম, and definitely the actual test you'll have to face in your admission test, সেখানে কখনোই এগুলোতে ভুল করা যাবে না। সো থ্যাংক ইউ এভরিওয়ান, এগুলো মাথায় রেখো, আরেকবার দেখে নিও, দেখবে সব সহজ হয়ে যাবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম এভরিবডি, আল্লাহ হাফেজ।